আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসটায়। আমি মাসুদ জাভেদ জিমি চলে আসছি তোমাদের সবার সাথে ফিজিক্সের আরেকটা ক্লাস নিয়ে, এবং আমি দেখতে পাচ্ছি অনেক মানুষজন আমার সাথে আমাদের অ্যাপে জয়েন করে রয়েছো। সাথী, অর্পা বৈদ্য, নাইম, তারপরে সারাফ, আসিফ, তানভীর, আফরিন। বেশ ধুপধাপ করে নামগুলো উপরে উঠে যাচ্ছে আমার চ্যাট বক্সে, আমি দেখতে পাচ্ছি। আমি খুব বেশি পড়তে পারছি না। তোমরা কেমন আছো সবাই? সহি সালামতে আল্লাহর রহমতে সুস্থ আছো কিনা সেইটা একটু আমাকে জানাও চটজলদি করে। এবং আজকে আমরা কি পড়বো? আজকে আমরা কাজ, শক্তি ও ক্ষমতার যেই চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে 2 নাম্বার লেকচারটা আজকে ইনশাল্লাহ আমরা পড়বো। ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন, আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আহ নাম আসলে এভাবে কারো নাম ধরে বলার এজেন্ডা নিয়ে তো আর ক্লাস নিতে দাঁড়াই না। যখন যেই নাম চোখে পড়ে যায় সেটা পড়ে ফেলি। দেওয়ান ফারদিন, মোসাম্মদ শাপলা, তারপরে রুকু, মার্সিয়া, জান্নাতুল, প্রিমা, সাজিদ হাসান। আহ ঠিক আছে, ঠিক আছে, দেওয়ান ফারদিন, হয়েছে হয়েছে, আমি তোর টেক্সট পাইছি। 9.2 ডিগ্রিতে বসে কে যেন ক্লাস করছে, অদ্ভুত অদ্ভুত, ব্যাপারটা বড়ই অদ্ভুত। দীপ্ত, মিমি, রাকিবুল, শাহরিয়ার, আহ কি অবস্থা তোমাদের সবার? ভালো আছো আশা করি সবাই। এবং আজকের ক্লাসে আমরা মেইনলি যে জিনিসটা পড়বো সেইটার নাম ঠিকানা একটু দেখে নিতে চাই, সেটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। আমরা এর আগের দিন যেটা পড়ছিলাম, এর আগের দিন আমরা ধ্রুব বল দ্বারা কৃত কাজ পড়ছি। এবং আজকে আমরা মেইনলি কি আয়ত্ত করব? আজকে আমরা আয়ত্ত করব হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এবং আপনারা খেয়াল করে দেখবেন, যখন আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করতে যাব, তখনও আসলে ওই যে একটা কনসেপশন আমরা দেখছিলাম, সেটা হচ্ছে কার জন্য দেখছিলাম? আমরা দেখছিলাম হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজের জন্য। ধ্রুব বল দ্বারা কৃত কাজ, তোমাদের কি মনে আছে ধ্রুব বল দ্বারা কৃত কাজের জন্য আমরা কোন ইকুয়েশনটা দেখছিলাম? আমরা ধ্রুব বল দ্বারা কৃত কাজের জন্য ইকুয়েশনটা দেখছিলাম, ডব্লিউ ইজ ইকুয়ালস টু কি? ডব্লিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে ফোর্স ভেক্টর ডট ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এফ এস কজ থিটা। সো এইটুকু আমাদের গতদিনের পড়ালেখার ভিতরে ছিল, এবং আমরা বেশ কয়েকটা অঙ্ক করছি। আমরা ভর কেন্দ্রের সরণ নিয়েও কিছু কথাবার্তা বলছি অল্প বিস্তর করে। তো আজকে আমরা কি করব? আজকে আমরা মেইনলি হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের জিনিসপত্রগুলো পড়বো, এবং পরিবর্তনশীল বল কয় ধরনের হইতে পারে, বা কয়েকটা পরিবর্তনশীল বলের নাম ঠিকানা আমরা জানবো যেগুলো আমাদের সিলেবাসের ভিতরে আছে। এবং এরপরে জাস্ট এই দুইটা একটা ছোট্ট টপিক, লামসাম টপিক, বাট পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ ইটস ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, ফাটাফাটি ইম্পর্টেন্ট যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। ঠিক আছে আকরাম ভাই, আমার চ্যাট উইন্ডোটা জানি কিরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছি না। ওকে, ওকে। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজে ক্যালকুলাসের প্রয়োগ আছে, ঠিক আছে। শাহিনুর কে যেন জিজ্ঞেস করছে, একজন ক্রিকেটার ক্যাচ লুফে নেওয়ার সময় তার হাত জোড়া সামান্য পেছনের দিকে চলে যায়। তো এই যে হাত জোড়া সামান্য পেছনের দিকে চলে যাচ্ছে, এটা আসলে কেন চলে যাচ্ছে? এটা আসলে চলে যাচ্ছে ওই বলটার গতি জড়তার কারণে। ঠিক আছে, গতিশীল থাকতে চায় বলটা। তো এই গতিশীল থাকার যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সির কারণে বলটা সামনে চলে যেতে চায়। এখানে আপনি বলতেই পারেন এখানে নিউটনের প্রথম সূত্রটাই কাজে লাগছে। নিউটনের প্রথম সূত্র কি ছিল? বাহ্যিক বল প্রযুক্ত না হইলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকবে। তো এই সূত্রটা জেনে রাখলে ভালো হইতো। না, আগের ক্লাস মিস করা তো উচিত না, কেন আগের ক্লাস মিস করছি এই ধরনের কথাবার্তা আমাকে ক্লাসে এসে বইলো না। এই ধরনের কথাবার্তা আমি ক্লাসের শুরুতেই দেখলে আমি খুব মন খারাপ করে ফেলি, মনটা আমার ভেঙে পড়ে, আমার বুকের বাম পাশে চিনচিন করে ব্যথা হয়। ঠিক আছে, তুমি আগের ক্লাস কেন করবা না? আগের ক্লাসটা হয়েছে 7 দিন আগে, ঠিক আছে, গত সোমবারে আমরা এই ক্লাসটা নিয়েছিলাম। তুমি আজকের তারিখেও এই ক্লাসটা কেন করো নাই?
ঠিক আছে, আসেন আসেন আমরা সামনের দিকে যাই, যে যদ্দূর পারেন বা পারেন না সেই সবকিছু মিলায় ঝিলায় আমরা আজকের এই পড়ালেখাটাকে আগায় নিয়ে যাই। তো ফার্স্ট অফ অল আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তো এই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ আবার দুইটা কেস বা দুইটা সিনারিওর উপর ডিপেন্ড করতে পারে। এক নম্বরটা কি, এক নম্বরটা হচ্ছে বলের মান যখন পরিবর্তনশীল। আমরা জানি ফোর্স বা বল এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। সো বলের মান যখন পরিবর্তনশীল হবে তখনও পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হবে, এবং বলের মান ও দিক উভয়ই যখন পরিবর্তনশীল হবে তখনও পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হবে। এবং এই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের জন্য এইটা মনে করো একটা বিখ্যাত সূত্র, মানে একদম জাতীয় সূত্র টাইপসের, যে এইটাই আমাদের ইন্টারন্যাশনাল ফর্মুলা, আমাদের ন্যাশনাল ফর্মুলা। আমরা এই ফর্মুলা দিয়েই সব ম্যাথ বা সমস্ত সূত্রগুলা, পরবর্তী যে সমস্ত সূত্র আছে যেমন মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ, স্প্রিং বল বা স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ, এই ধরনের কৃত কাজগুলোর দিকে আমরা যখনই আস্তে আস্তে যাইতে থাকবো, ঠিক আছে, সমস্যা নাই, এই সূত্র কিভাবে আসছে সেটাও আমি ইনশাল্লাহ বুঝাই দিব। তো আমি যেটা বলতেছিলাম যে বলের মান যখন পরিবর্তনশীল অথবা বলের মান ও দিক উভয়ই যখন পরিবর্তনশীল তখন এখানে কি হচ্ছে, এই কৃতকাজ ডব্লিউ সমান কি আসতেছে, ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স। ঠিক আছে, এফ এক্স ডিএক্স। তো এখানে এমন একটা রাশিমালা আমি চিন্তা করতেছি যে এখানে এফ বলটা কি, এফ বলটা হচ্ছে পরিবর্তনশীল। এফ বলটা কিরকম, এফ বলটা হচ্ছে পরিবর্তনশীল। তাহলে এই যে পরিবর্তনশীল বল, এই পরিবর্তনশীল বলের জন্য আমি ধরে নিলাম যে আমি কি করতেছি, আমি একটা গ্রাফ যদি অঙ্কন করতে চাই, তাহলে এই গ্রাফের মধ্যে আমি চিন্তা করে নিলাম যে এই পুরাটা হচ্ছে কি ফোর্স। এই পুরাটা কার কথা বলতেছে, এই পুরাটা হচ্ছে ফোর্সের কথা বলতেছে। এখন খেয়াল করেন সরণ কোথা থেকে কদ্দূর পর্যন্ত হয়েছে, এই পয়েন্টে বস্তু কণাটা ছিল, বস্তু কণাটা এই পয়েন্ট থেকে ওই পয়েন্ট পর্যন্ত গেল। তো এই যে এই পয়েন্ট থেকে ওই পয়েন্ট পর্যন্ত গেল, এখানে বস্তুটার সরণের দিকে তুমি তাকাও, সরণটা কিরকম, মানে একটা বক্রপথে সরণ হয়েছে না, একটা বক্রপথে সরণ হয়েছে। ঠিক আছে, ও উভয়ই বানান ভুল আছে, বাহ মাশাল্লাহ, মানুষজনের চোখ দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। ঠিক আছে, উভয়ই পরিবর্তনশীল, উভয়ই পরিবর্তনশীল, থ্যাংক ইউ, থ্যাংকস ফর কারেক্টিং মি। ঠিক আছে, আচ্ছা সূত্রটা বুঝাই দিচ্ছি। তাহলে খেয়াল করেন এই যে পরিবর্তনশীল বল, বস্তুটার সরণ হয়েছে কোথায় কোথায়, বস্তুটার সরণ হয়েছে এ থেকে বি বিন্দু পর্যন্ত। সো ফোর্সকে যদি আমি ওয়াই এক্সিস বরাবর রাখি এবং সরণকে যদি আমি কি করি, সরণকে যদি আমি এক্স এক্সিস বরাবর রাখি, তাহলে খেয়াল করো এই পুরা যাত্রাপথে কি হয়ে গেছে, এই পুরা যাত্রাপথে ফোর্সের ভ্যালু চেঞ্জ হয়েছে। ফোর্সের মান কিন্তু সবসময় সেম না, এটা বুঝেন। সরণ তো লিনিয়ার হবে সেটা ঠিক আছে, সরণ সোজাসুজি হবে কোনাকুনি হবে সেটা ঠিক আছে, বাট আমার কথা হচ্ছে কি, আমার কথা হচ্ছে ফোর্সের ভ্যালুটা। খেলো এই বিন্দু থেকে খেয়াল করো, এ বিন্দুতে ফোর্স ছিল কোথায়, এ বিন্দুতে ফোর্স ছিল হচ্ছে এই জায়গায়। এ বিন্দুতে ফোর্সটা কোথায় ছিল, এ বিন্দুতে ফোর্সটা ছিল হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, এ বিন্দুতে ফোর্সটা যেখানে ছিল সেখান থেকে ফোর্সটাকে সরায় আমি কি করছি, সেখান থেকে ফোর্সটাকে সরায় আমি নিয়ে গেছি হচ্ছে এ বিন্দু থেকে কোথায় নিয়ে গেছি, এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে গেছি। তো এই যে এ থেকে বিতে কণাটা চলে গেছে, এই এ থেকে বিতে কণাটা চলে যাওয়ার কারণে খেয়াল করো এখানে ডিসপ্লেসমেন্ট বা সরণ হয়েছে কতটুকু, ডিসপ্লেসমেন্ট বা সরণ হয়েছে এইটুকু পর্যন্ত। সো এইটুকু এলাকাকে আমরা কি করব, অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ফেলবো, অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ফেলবো, যেখানে প্রতিটা ভাগের জন্য, যেখানে প্রতিটা ভাগের জন্য আমি ধরে নিব যে এই যে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য, এই যে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য, এই ক্ষুদ্র দৈর্ঘ্যের পরিমাণ কি, এই ক্ষুদ্র দৈর্ঘ্যের পরিমাণ হচ্ছে ডেল এক্স। যতগুলা ভাগ আছে প্রত্যেকটা ভাগে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলাকে আমরা কি করব, ডেল এক্স পরিমাণ চিন্তা করে নিব। তাহলে এই ছবিটাই এখানে কতগুলা ডেল এক্স আসবে, অনেকগুলা ডেল এক্স আসবে সরণ। ঠিক আছে, কতগুলা ডেল এক্স এখানে পাবো, অনেকগুলা ডেল এক্স পাবো। তো এই যে অনেকগুলা ডেল এক্স পাওয়া যাচ্ছে, এই ডেল এক্স গুলা যেহেতু অতি ক্ষুদ্র সরণ চিন্তা করতেছি, অতি ক্ষুদ্র সরণ চিন্তা করতেছি, তো একটু এই দিকে চলে আসি আমরা। এরকমই তো একটা সিনারিও দেখাইছি যেখানে ফোর্সের ভ্যালুটা কি হয়েছে, ফোর্সের ভ্যালুটা চেঞ্জ হয়েছে। ওয়াই এক্সিস বরাবর কাকে বসাইছিলাম, ওয়াই এক্সিস বরাবর আমি বসাইছিলাম হচ্ছে ফোর্সকে,
আমরা ওয়াই এক্সিস বরাবর কাকে বসিয়েছি? ওয়াই এক্সিস বরাবর ফোর্সটাকে বসিয়েছি এবং এক্স এক্সিস বরাবর কাকে বসিয়েছি? এক্স এক্সিস বরাবর বসিয়েছি সরণ বা ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তাহলে খেয়াল করো যে একটা ক্ষুদ্র সরণ আমি এখানে ধরে নিলাম ডেল এক্স, এবং এই প্রতিটার জায়গার দৈর্ঘ্য কত? এই প্রতিটা জায়গার দৈর্ঘ্য হচ্ছে ডেল এক্স। এই প্রতিটা জায়গার দৈর্ঘ্য কত? প্রতিটা জায়গার দৈর্ঘ্য হচ্ছে ডেল এক্স। এরকম ডেল এক্স ডেল এক্স ডেল এক্স পরিমাণ করতে করতে কি করলো? সামনের দিকে আগাইলো। আচ্ছা ফাইন। এখন খেয়াল করেন, যেহেতু আমরা অনেক বড় একটা এলাকা, অনেক বড় একটা লাইনকে কি করলাম? অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিলাম। অনেক বড় ছিল একটা ফোর্সের লাইন, সেই ফোর্সের লাইনটাকে আমি কি করছি? আমি অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এইটা একটা অংশ, এইটা আরেকটা অংশ, এইটা আরেকটা অংশ, এইটা আরেকটা অংশ, মানে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ফোর্সের জন্য আমরা এটা বের করে নিছি। এবং একটা নির্দিষ্ট ভাগের জন্য, এই যে একটা নির্দিষ্ট ভাগ ডেল এক্স, এই একটা নির্দিষ্ট ভাগের জন্য ফোর্সের ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে। একটা নির্দিষ্ট ভাগের জন্য ফোর্সের ভ্যালুটা কি হবে? কনস্ট্যান্ট থাকবে। এখানে কিভাবে একটা পরিবর্তনশীল বলকে আমি কনস্ট্যান্ট বলতেছি সেটার ব্যাপারটা একটু বুঝো। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ডেল এক্স এর পরিমাণ ক্ষুদ্র। ডেল এক্সটা কিরকম? ডেল এক্সটা হচ্ছে ক্ষুদ্র সরণ। ডেল এক্সটা কি বাপু? ডেল এক্সটা হচ্ছে ক্ষুদ্র সরণ। এখন তোমরা তো জানো যে পৃথিবীর সারফেস হচ্ছে গোল। পৃথিবী তো আলটিমেটলি একটা গোলাকার একটা গ্রহ। তো এই পৃথিবীতে তুমি যখন রাস্তার দিকে তাকাও, তুমি যখন মাঠের দিকে তাকাও, ঠিক আছে, তখন কি তুমি মাঠটাকে গোল দেখো নাকি? তুমি তো মাঠটাকে গোল দেখো না, তুমি তো দেখো হচ্ছে স্ট্রেট লাইন, বা তুমি দেখো একটা আয়তকার মাঠ, ঠিক আছে, বা একটা বিল্ডিং উঁচা। কথার কথা। তো ব্যাপারটা হচ্ছে কি? ব্যাপারটা হচ্ছে যে যখন অনেক বড় একটা বৃত্তচাপ বা অনেক বড় একটা বৃত্তের খুব ক্ষুদ্র একটা অংশ নিয়ে কাজ করতেছি, মনে করি এটা হচ্ছে অনেক বড় একটা বৃত্ত। তো এই বড় একটা বৃত্তের আমি কি করলাম? আমি হচ্ছে খুব ক্ষুদ্র একটা অংশ নিয়ে কাজ করলাম। তাহলে এটা তো আলটিমেটলি বৃত্তের পরিধির উপরই একটা দূরত্ব। এই যে এই দূরত্বটা, আমি এই দূরত্বটার কথা বলছি, আশা করি বুঝতে পারছি। এই দূরত্বটা যে কথা বলছি আশা করি বুঝতে পারছি। তো এই দূরত্বটা তো আলটিমেটলি কি? এই দূরত্বটা তো আলটিমেটলি একটা বৃত্তের পরিধির উপর অবস্থিত। কিন্তু এইখানে যেহেতু আসলে দূরত্বটা খুবই অল্প জায়গা জুড়ে আমরা কাউন্ট করতেছি, দূরত্বটা যেহেতু আমরা খুব অল্প জায়গার জন্য কাউন্ট করতেছি, তাহলে এইটুকু জায়গাকে আমরা কি বলতে পারি? এইটুকু জায়গাকে আমরা বলতে পারি এইটা হচ্ছে সরল রেখা। এইটুকু জায়গাকে কি বলা যায়? এইটুকু জায়গাকে বলা যায়, এইটুকু কি? এইটুকু হচ্ছে সরল রেখা। এই জিনিসটা তো বুঝি যে অনেক বড় একটা বৃত্তচাপের মাঝখানে আমি যদি খুব ছোট একটা স্লাইস কাইটে নেই, পৃথিবীতে তো আমরা এভাবেই, মানে এলাকা যদি, রাস্তাঘাট যদি আমরা দেখি, বা হচ্ছে আমরা মাঠ যদি দেখি, বা যে কোনো সরল সহজ, আপনি তো সবসময় ভূমিটাকে দেখেন অনুভূমিক তলে, আপনি তো কখনোই দেখেন না যে গোল হয়ে যায়। তো অনেক বড় একটা বৃত্তচাপের মাঝখানে যদি আমরা একটা ক্ষুদ্র স্লাইস কেটে নেই, সেটাকে কিসের মতো লাগে? সেটাকে সরল রেখার মতো লাগে। তো এই যে একটা পরিবর্তনশীল বল ছিল, খেয়াল করো এখানে বলের লাইনটা কিরকম ছিল? বলের লাইনটা এরকম ছিল সামথিং। তো এখানকার যেই ফোর্স আর এইখানকার ফোর্স, এই দুটা ফোর্সের ভ্যালু তো সমান না। তো এই জন্য আমরা কি চিন্তা করছি? আমরা চিন্তা করলাম যে এই প্রতিটা অঞ্চলকে আমরা কি করব? ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিব। প্রতিটা অঞ্চলকে কি করব? ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব। ক্ষুদ্র সরণের মান কত? ক্ষুদ্র সরণের মান হচ্ছে ডেল এক্স। তাহলে ক্ষুদ্র সরণের মান যদি ডেল এক্স হয়, তাইলে এবার প্রতিটা ক্ষুদ্র সরণের জন্য কৃত কাজ কত হবে? প্রতিটা ক্ষুদ্র সরণের জন্য কৃত কাজ, সাপোজ আমি বললাম যে F1 বলের জন্য কৃত কাজ, F1 বলের জন্য কৃত কাজ, F1 বলের জন্য কাজ। তো F1 বলের জন্য যেই কাজটা হবে, সেই কাজটাকে যদি আমি W1 নাম দেই, তাহলে W1 সমান কি আসবে? W1 সমান আসবে F1 ইন্টু ডেল এক্স। আচ্ছা, খুব ভালো কথা। এবার ধরে নিলাম F2 বলের জন্য কাজ, সেটাকে কি বলবো? W2। W2 ইকুয়ালস টু কি বলবো? F2 ইন্টু ডেল এক্স।
এরকম তো আসতেই থাকবে, F1 এর জন্য, F2 এর জন্য, F3 এর জন্য, F4 এর জন্য, সবগুলোর জন্য আসতে থাকবে। তাহলে আলটিমেটলি মোট কৃত কাজ, আমি যদি মোট কৃত কাজটা বাড়াইতে চাই, তাহলে মোট কৃত কাজ W ইজ ইকুয়ালস টু কি আসবে? W ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে F1 ডেল এক্স প্লাস F2 ডেল এক্স প্লাস ডট 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 প্লাস এফ অফ এন ডেল এক্স, একদম nth রাশি পর্যন্ত যোগ করে ফেললাম। এফ অফ এক্স থেকে এফ অফ ওয়ান ডেল এক্স, এফ অফ টু ডেল এক্স, এরকম করে করে এফ অফ এন ডেল এক্স বাইর করে ফেললাম। আচ্ছা, তো এই জিনিসটাকেই একটু সুন্দর করে ছোট করে লেখা যায় কি? ডব্লিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে সামেশন অফ এফ ওয়ান ইন্টু ডেল এক্স। W ইজ ইকুয়ালস টু হচ্ছে সামেশন অফ F1 ইন্টু ডেল এস। এন মানে হচ্ছে এনতম পদ, শেষ পদ, এনতম পদ, ঠিক আছে, শেষ পদ, বুঝতে পারছি? আচ্ছা, তো এই যে লিখছি W সমান হচ্ছে সামেশন অফ F1 ইন্টু ডেল এক্স, এখানে ভ্যালুটা কি? ভ্যালুটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত। ভ্যালুটা কি? ভ্যালুটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত, মানে মোট কতগুলা ডেল এক্স আছে, মোট কতগুলা ডেল এক্স আছে আমি যদি এই জিনিসটা হিসাব করতে চাই, তাহলে এখানে আমি কি বলবো? আমি বলবো ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে সামেশন অফ F1 ইন্টু ডেল এক্স। সামেশন মানে হচ্ছে যোগফল, সামেশন হচ্ছে যোগফল, কারণ এখানে কতগুলো, সবগুলো বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, সবগুলোকে আমরা যোগ করে দিচ্ছি না ভাইয়া? সবগুলোকে যেহেতু যোগ করে দিচ্ছি, তো এই কারণে আমরা সামেশন লিখেছি। সামেশন মানে হচ্ছে আসলে সমষ্টি বের করা। সামেশন মানে কি? সামেশন মানে হচ্ছে সমষ্টি বের করা। ওকে, ও F1 না, এটা হবে হচ্ছে এটাকে আমরা কি লিখতে পারি? এইটাকে আমরা বলতে পারি হচ্ছে এফ অফ এক্স ডিএক্স, সরি এফ অফ এক্স ডেল এক্স। ডিএক্সটা আমরা এখনো লিখতে পারবো না, ডিএক্সটা আমরা একটু সামনে গেলে লিখবো। এফ অফ এক্স ইন্টু ডেল এক্স, এইটা হচ্ছে কৃতকাজের মান, এটা হচ্ছে কৃতকাজের মান। ডেল এক্স এর মানে কি? ডেল এক্স এর মানে কি জিজ্ঞেস করতে করতে মানুষ মারা যাচ্ছে। ডেল এক্স মানে হচ্ছে অতি ক্ষুদ্র সরণ, ডেল এক্স মানে হচ্ছে অতি ক্ষুদ্র সরণ, খুব ক্ষুদ্র সরণ, ঠিক আছে? এন তম পদ মানে এন এর মান কত? এন মানে 10 হইতে পারে, এন মানে 50 হইতে পারে, এন মানে 100 হইতে পারে, এন মানে যে কোনো একটা সংখ্যা, এন মানে যে কোনো একটা সংখ্যা। এফ অফ এক্স এটা সাফিক্স আকারে লিখছি, এফ অফ এক্স, এক্সটা কিন্তু পায়ের তলে, এক্সটা কিন্তু পায়ের তলে, বুঝতেছেন আশা করি? ঠিক আছে, আচ্ছা, এখন খেয়াল করেন এই সমীকরণটা তো পাইলাম, যেখানে ডেল এক্সটা কি ছিল? ডেল এক্সটা ছিল হচ্ছে ক্ষুদ্র সরণ। এখন আমি বললাম যে এই যে ক্ষুদ্র সরণ আছে, এই যে ক্ষুদ্র সরণটা আছে, এই ক্ষুদ্র সরণের মান শূন্যের কাছাকাছি হবে। কথা শুনো, ক্ষুদ্র সরণের মান কি হবে? ক্ষুদ্র সরণের মান শূন্যের কাছাকাছি। তো ক্ষুদ্র সরণটা যদি শূন্যের কাছাকাছি হয়, তাহলে তো এই জায়গায় আমরা আর দেখতেই পারবো না, বুঝতেছেন? যে মানে প্রতিটা ভাগ তখন কতটা কাছাকাছি চলে আসবে, আরো কাছাকাছি চলে আসবে, প্রতিটা কলাম তখন কি করবে? আরো কাছাকাছি চলে আসবে। তখন একটা নির্দিষ্ট এলাকার জন্য ফোর্সটাকে কি মনে হবে? কনস্ট্যান্ট। এই জন্যই আমরা কনস্ট্যান্ট ফোর্সের সূত্রটাই ব্যবহার করছি। আচ্ছা, খেয়াল করি তাইলে এমতাবস্থায় যখন আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে যে ডেল এক্স এর পরিমাণ যদি অতি ক্ষুদ্র হয়, ডেল এক্স এর পরিমাণ যদি শূন্যের কাছাকাছি হয়, তাহলে এখান থেকে আমরা কি বলবো? আমরা বলবো ডেল এক্স যদি শূন্যের কাছাকাছি হয়, ডেল এক্স যদি কি হয় বাপু? ডেল এক্স যদি হয় হচ্ছে শূন্যের কাছাকাছি, তাহলে এই যে ডেল এক্সটা পাইলাম, শূন্যের কাছাকাছি একটা ডেল এক্স, এই ডেল এক্সটার জন্য আমরা কি লিখতে পারবো? এই ডেল এক্সটার জন্য আমরা লিখতে পারবো হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়ালস টু, ডব্লিউ ইজ ইকুয়ালস টু লিমিট অফ ডেল এক্স টেন্স টু জিরো। কেন? কারণ ওই যে ডেল এক্স এর মান কি? শূন্যের কাছাকাছি, ডেল এক্স এর মান শূন্যের কাছাকাছি। আচ্ছা, তাহলে লিমিট অফ ডেল এক্স টেন্স টু জিরো, সামেশন অফ এফ অফ এক্স ইন্টু ডেল এক্স, লিমিট অফ এক্স টেন্স টু জিরো, সামেশন অফ এফ অফ এক্স ইন্টু
ডেল এক্স না, প্রতিটা ভাগে কাজ সমান না, প্রতিটা ভাগে কাজ সমান না, প্রতিটা ভাগে কাজের মান ভিন্ন ভিন্ন। এই জন্যই তো আমরা W1 W2 W3 সবগুলা কাজের মানকে আলাদা আলাদা করে চিহ্নিত করছি। যদি আমরা ডেল এক্সটা দিয়ে আমরা কি বুঝাইছি, ডেল এক্সটা দিয়ে আমরা বুঝাইছি অতি ক্ষুদ্র সরণ। ডেল এক্সটা দিয়ে আমরা কি বুঝাইছি, ডেল এক্সটা দিয়ে আমরা বুঝাইছি অতি ক্ষুদ্র সরণ। তো এই যে অতি ক্ষুদ্র সরণটা হইছে, এই ক্ষুদ্র সরণটার মান কত? আমরা তো এই ক্ষুদ্র সরণটার মান তো জানতাম না। তো এই যে ক্ষুদ্র সরণটা আছে, এই ক্ষুদ্র সরণের মানটা যদি শূন্যের কাছাকাছি হয়ে যায়, ক্ষুদ্র সরণের মানটা যদি কি করে শূন্যের কাছাকাছি হয়ে যায়, তখন এই এক্সপ্রেশনটাকে আমরা এভাবে লিখি যে ডেল এক্স যদি শূন্যের কাছাকাছি হয়, তখন যেই সামেশনটা আমরা করছিলাম, সামেশন মানে কি, সামেশন মানে হচ্ছে যোগফল, সামেশন মানে কি, সামেশন মানে হচ্ছে যোগফল। তাহলে যেই যোগফলটা আমরা পাচ্ছি, সেই যোগফলটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে লিমিট অফ ডেল এক্স, এরপরে সামেশন অফ এফ অফ এক্স ইন্টু ডেল এক্স। এফ অফ এক্স মানে আলাদা কিছু না, এই এফ অফ এক্স দ্বারা আমরা আলটিমেটলি একটা বলকেই বুঝাচ্ছি, এফ অফ এক্স দ্বারা আমরা একটা ফোর্সকেই বুঝাচ্ছি, আর কিছু না। এবং সামেশন চিহ্ন দ্বারা কি বোঝানো হয়, সামেশন চিহ্ন দ্বারা বোঝানো হয় হচ্ছে যোগফল। সামেশন চিহ্ন দ্বারা কি বোঝানো হয়, এই যে সামেশন চিহ্নটা দিছি, এই সামেশন মানে কি, এই সামেশন মানে হচ্ছে যোগফল। আশা করি বুঝতে পারছিস, আশা করি বুঝতে পারছিস তোরা। আচ্ছা, তো এইটুকু জায়গার ভিতরে আমাদেরকে আবার কি করতে হবে, আমাদেরকে আবার লিমিটটা বসাইতে হবে। তো লিমিটের জায়গায় কি লিখি, লিমিটের জায়গায় লিখি হচ্ছে 1 থেকে কত পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত। বুঝতে পারছেন এইটুকু? সো এইটুকু যদি বুঝতে পারেন, তাইলে এর পরে একটু সামনে চলে যাই। তাইলে আগের পৃষ্ঠায় আমরা কদ্দূর কথাবার্তা বলছিলাম, w ইকুয়ালস টু লিমিট অফ ডেল এক্স টেন্ডস টু 0 সামেশন অফ এফ অফ এক্স ইনটু ডেল এক্স। তাহলে এই জায়গা দিয়ে আমরা কৃত কাজ বা কৃত কাজ এইটাকে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো w ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স। এই জায়গায় আমার লিমিট কি বসাইতে হবে, লিমিট বসাইতে হবে হচ্ছে লোয়ার লিমিট মাইনাস আপার লিমিট। সো এই জায়গায় আমি বলে দিলাম যে এখানে আছে আমার ইনিশিয়াল, ওখানে আমার চলে যাবে হচ্ছে ফাইনাল, ইনিশিয়াল টু ফাইনাল। সো এই হচ্ছে মূলত আমাদের পরিবর্তনশীল কৃতকাজের উদাহরণ, এই হচ্ছে আমাদের পরিবর্তনশীল কৃতকাজের উদাহরণ, মানে সরি উদাহরণ না, এটা হচ্ছে জাস্ট ওর এক্সপ্রেশনটা কিরকম, এর চেহারাটা কিরকম, এইটা যে ওর চেহারাটা এরকম। এই সূত্র দিয়ে তোমার হয়তো খুব বেশি অঙ্ক করা লাগবে না, এই সূত্র দিয়ে তোমার হয়তো খুব বেশি কি বলবো সিকিউ সলভ করা লাগবে না, কিন্তু এই সূত্র ব্যবহার করে নতুন অনেকগুলো সূত্র তৈরি হবে, এই সূত্রটা ব্যবহার করে নতুন অনেকগুলো সূত্র তৈরি হবে, যেই সূত্রগুলা দেখলে পরে মানে বা যেই সূত্রগুলা আয়ত্ত করলে পরে তুমি হচ্ছে সৃজনশীলে ভালো করতে পারবা। এটা জাস্ট বেসিক সূত্র। এই সূত্রটা কি, এই সূত্রটা হলো বেসিক সূত্র। ডিএক্স কিভাবে হইলো, কেউ কেউ এটা জিজ্ঞেস করতেছো যে ভাইয়া ডিএক্সটা কিভাবে হইছে। তো এই ডিএক্সটা কোত্থেকে আসছে জানো, এই ডিএক্সটা আসছে হচ্ছে ওই যে ডেল এক্স ছিল, ডেল এক্স লিমিট অফ ডেল এক্স টেন্ডস টু 0, লিমিট অফ ডেল এক্স টেন্ডস টু 0 এরকম একটা কথা বলছিলাম না। তো এই যে লিমিট অফ ডেল এক্স টেন্ডস টু 0, এই জিনিসটাকেই আমরা ডিএক্স দ্বারা প্রকাশ করি, এই জিনিসটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এই জিনিসটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ডিএক্স দ্বারা। ওকে, সো এই ছিল আমাদের এই ছিল আমাদের পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের ফার্স্ট স্টাবলিশমেন্ট, মানে আমরা ফার্স্ট একটা সূত্রের চেহারা পাইছি, এই সূত্রটা দিয়ে তোমার অঙ্ক করতে হবে এই চান্স মোটামুটি একটু কম, ঠিক আছে, এই চান্স মোটামুটি একটু কম। সো এই সূত্রটা জাস্ট বেসিক সূত্র, পরিবর্তনশীল বলের অনেকগুলো উদাহরণ আছে, ঠিক আছে, পরিবর্তনশীল বলের অনেকগুলো উদাহরণ আছে। সো সেই সবগুলো উদাহরণ আমরা আস্তে আস্তে দেখব। আচ্ছা, এক্স এর সাপেক্ষে এফ এর ডেরিভেটিভ নিলে, ডেরিভেটিভ নেওয়ার কথা কেন আসতেছে, আপনি ডিফারেন্সিয়েশন করার কথা কেন বলছেন, কারণ আমরা তো আসলে সামেশন সামেশন বের করছি, সামেশন যোগ যোগ করছি আমরা। সো ডিফারেন্সিয়েশন মানে তো হচ্ছে তার ঢাল বের করা,
ঠিক আছে, ওকে। পর্যাবৃত্ত গতি মোস্ট প্রবলি আমাদের এই কোয়ার্টারে না বাবু, পর্যাবৃত্ত গতি এই কোয়ার্টারে না। ওকে, এইটুকু ক্লিয়ার, বুঝতে পারছো সবাই? এইটুকুই ক্লিয়ার হয়েছে? ঝটপট জলদি ঝটপট চটপট সবাই জানাও আমাকে, জলদি ঝটপট সবাই জানাও। সো এরপরে আমরা তাইলে সামনে আগায় যাব, সামনে আগায় যাব। ওকে, ওকে ফাইন, ওকে ফাইন। তাহলে সামনে আগায়, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের উদাহরণ। তো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের উদাহরণগুলা কি হইতে পারে? এইটা হইতে পারে হচ্ছে স্প্রিং বল, স্প্রিং বল বা স্থিতিস্থাপক বল দ্বারা কাজ, স্প্রিং বল বা স্থিতিস্থাপক বল দ্বারা কাজ। স্থিতিস্থাপক বলটা এক ধরনের পরিবর্তনশীল বল, তাহলে স্প্রিং বল বা স্থিতিস্থাপক বল দ্বারা কাজ। ওকে ফাইন। আরেকটা কাজ কি হইতে পারে? আরেকটা কাজ হইতে পারে হচ্ছে মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ, মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ। মোটামুটি এই দুইটা কাজই আমাদের বইতে একটু বেশি ইলাবোরেটলি দিয়ে দেওয়া আছে। আমরা এই দুইটা টপিক নিয়ে কথাবার্তা বলবো। একটা হচ্ছে স্প্রিং বল বা স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ, আর আরেকটা হচ্ছে মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ। ওকে, সামনে চলে আসি। সো ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আসলে অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজ। এটা কি? এটা হচ্ছে অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজ। ঠিক আছে, এখন অভিকর্ষ বল আমরা যদি এটা চিন্তা করি যে পৃথিবীর কেন্দ্র থেকে, পৃথিবীর সারফেস পর্যন্ত দূরত্বটা কত? পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর সারফেস পর্যন্ত দূরত্বটা হচ্ছে আর, সেটা আমরা সবাই জানি। আচ্ছা, এবারে কখন ইন্টিগ্রেশন আর কখন ডিফারেন্সিয়েশন করা হয়? যখন সামেশন বের করবেন, যোগ করবেন, তখন সব সময় হচ্ছে আপনি ইন্টিগ্রেশন করবেন। আর ডিফারেন্সিয়েশন তো হচ্ছে যখনই পরিবর্তন বের করতে চান, ঠিক আছে, পরিবর্তনটা কত হয়েছে সেটা যখন বের করতে চান তখন হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করি। বা ঢাল বের করতে বললে বা পরিবর্তনের হার বের করতে বললে তখন কেসে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন ব্যবহার করি। ওকে ফাইন। কটা বাজে? এই যে আর 2টা মিনিট, এই স্লাইডটা পড়াই হচ্ছে নামাজের ব্রেক দিব। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা কি জানি? মহাকর্ষীয় বল। মহাকর্ষীয় বলের সূত্রে আমরা কি জানি? মহাকর্ষীয় বলের সূত্রে আমরা জানি না যে জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তার মানে কি? তার মানে হচ্ছে মহাকর্ষীয় বলটা হচ্ছে তার ভর দুইটার উপর নির্ভর করে, আবার মহাকর্ষীয় বলটা হচ্ছে তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ঠিক আছে, বুঝাইতে পারছি কি করে আসলে মহাকর্ষীয় বলটা আসলে কি হয়ে যাচ্ছে, মহাকর্ষীয় বলটা কি করে হচ্ছে পরিবর্তনশীল বল হচ্ছে, এটা কেউ কেউ জিজ্ঞেস করছে। তো এইটা কেন? কারণ জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাহলে এফ অফ জি ইজ প্রপোর্শনাল m1 m2, আবার এফ অফ জি ইজ প্রপোর্শনাল হচ্ছে 1 বাই আর স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে ফাইন। তাইলে এখান থেকে খেয়াল করো যে আর দূরত্ব থেকে, আর দূরত্ব থেকে যে এখানে একটা লক্ষ্যবস্তু অবস্থান করতেছিল, আর দূরত্ব থেকে আমি বস্তুটাকে কোথায় উঠায় নিয়ে গেছি? আর দূরত্ব থেকে আমি বস্তুটাকে উঠায় নিয়ে গেছি হচ্ছে আর প্লাস এইচ উচ্চতায়। তাইলে আর উচ্চতা থেকে তুমি একটা বস্তুকে কোথায় নিয়ে গেছো? আর প্লাস এইচ উচ্চতায়। তাহলে এইটুকু জায়গার জন্য তুমি খেয়াল করো, তোমার যখন ইন্টিগ্রেশনটা করার দরকার হয়েছে তখন তুমি লিমিট কি লিখছো? তুমি লিখছো আর এর ভ্যালু আর থেকে আর এর ভ্যালু আর প্লাস এইচ পর্যন্ত। লিমিটের ভ্যালু কি? লিমিটের ভ্যালু হচ্ছে আর এর ভ্যালু আর থেকে আর এর ভ্যালু আর প্লাস এইচ পর্যন্ত। তাইলে আর থেকে আর প্লাস এইচ পর্যন্ত ইন্টিগ্রেশন করব। তারপর সূত্রটা কি লিখছে? সূত্রটা লিখছে হচ্ছে এফ ইন্টু ডি আর, এফ ইন্টু ডি আর। আচ্ছা, এরপরে খেয়াল করি আর থেকে আর প্লাস এইচ, তাহলে জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, জি এম এম ডিভাইড বাই আর স্কোয়ার ইন্টু ডি আর। তাহলে জি এম এম টা বাইরে নিয়ে আসছি,
জিএমএমটা বাইরে নিয়ে আসছি, বাইরে এনে কি লিখছি, বাইরে এনে লিখছি হচ্ছে -1/r। এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো একটা ছোট্ট জিনিস তোমাদেরকে বলে দেই, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের একটা সূত্র আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/r² ইন্টু dr। তো এই আর স্কোয়ার কে কিভাবে ইন্টিগ্রেশন করবেন, আগে এটাকে উপরে তোলেন, r⁻², ইন্টিগ্রেশন অফ r⁻² ইন্টু dr। এখান থেকে কি লেখা যায়, এখান থেকে আপনি লিখবেন পাওয়ারের সাথে 1 যোগ করেন, তাহলে r⁻² প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি r⁻⁻1 ডিভাইডেড বাই নিচে পাচ্ছি -1। দ্যাট মিনস এখান থেকে কি আসে, এখান থেকে আসে হচ্ছে এখান থেকে কি আসে, এখান থেকে আসে হচ্ছে -1 ডিভাইডেড বাই r। দ্যাট মিনস আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে ইন্টিগ্রেশন অফ 1/r² ইন্টু dr, ইন্টিগ্রেশন অফ 1/r² ইন্টু dr, এইটার ভ্যালু কি, এইটার ভ্যালু হচ্ছে -1/r। এটার ভ্যালুটা কত, এটার ভ্যালুটা হচ্ছে -1/r। সো এই ইন্টিগ্রেশনটা এখানে ঘটানো হয়েছে, এই ইন্টিগ্রেশনটা এখানে ঘটানো হয়েছে, এই r² কি ইন্টিগ্রেশন করছি, r² কি ইন্টিগ্রেশন করে কি লিখছি, -1/r লিখে দিছি। r² কি ইন্টিগ্রেশন করে -1/r ওর ইন্টিগ্রেশন ঘটানো হয়ে গেছে। এই লাইনে খেয়াল করো, এই লাইনে ইন্টিগ্রেশন ঘটে গেছে, আপনি ইন্টিগ্রেশনের অপারেশনটা করে ফেলছেন, তাইলে এই লাইনে আর ডিআর থাকবে না, এই লাইনে আর ডিআর থাকবে না। বুঝাইতে পারছি সবাইকে? স্যার আমাদের ক্লাসে কি কোনো ট্রাবল হয়েছে? ওকে, ঠিক আছে। তো এখান থেকে একদম লাউড এন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? লাউড এন্ড ক্লিয়ারলি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? কারো সমস্যা হচ্ছে কথাবার্তা বুঝতে? কারো সমস্যা হলে বলতে পারিস। ডিআর মানে হচ্ছে অতি ক্ষুদ্র পরিবর্তন, এখানে ইন্টিগ্রেশন অফ ডিআর, ইন্টিগ্রেশন অফ ডিআর, এইটাকে তুমি বরং একসাথে মনে রাখো। ইন্টিগ্রেশন অফ ডিআর সমান কি, এইটা হচ্ছে অপারেটর, ইন্টিগ্রেশনের অপারেটর, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের অপারেটর, ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করি জিএমএম 1/r, তো এখানে কি চলে আসছে, এখানে চলে আসছে হচ্ছে -1/r। তাহলে এইবার এই জায়গায় আমরা লিমিটটা বসায় দিই, লিমিটটা বসায় দিলে কি পাবো, -1/r প্লাস h প্লাস 1/r। সবসময় মনে রাখবেন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট থেকে উপরের যে লিমিটটা থাকবে, উপরের যে লিমিটটা থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে আপার লিমিট। উপরে এই যে লিমিটটা আছে এইটাকে আমরা কি বলবো, এইটাকে আমরা বলবো হচ্ছে আপার লিমিট বা শেষ বিন্দু, সবসময় এটা মনে রাখেন, শেষ আপার লিমিট। আর এইটাকে আমরা কি বলবো, এইটাকে আমরা বলবো হচ্ছে লোয়ার লিমিট বা আদি, লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট থেকে লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত -2 + 1 কিভাবে আসলো, এইটা ইন্টিগ্রেশনের সূত্র, ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ x⁴n dx, এইটা ইকুয়ালস টু হচ্ছে, কেমনে লিখি এত ছোট জায়গায়, ইন্টিগ্রেশন অফ x⁴n dx ইজ ইকুয়ালস টু হচ্ছে x⁴n+1 ডিভাইডেড বাই n+1। ওই ইন্টিগ্রেশনের উপরে পাওয়ার হিসেবে যা দেওয়া থাকবে সেই পাওয়ারটাকে ধরে এটার সাথে 1 যোগ করে দিতে হবে, এবং ওই এক্সিস্টিং পাওয়ারটা দিয়ে, ওই এক্সিস্টিং পাওয়ারটা দিয়ে আমরা এনটাকে ভাগ করে, মানে ওই রাশিটাকে ভাগ করে দিব।
আর থেকে আর প্লাস এইচ কিভাবে? খুব সহজ কথা, অভিকর্ষীয় বলের বিপরীতে গিয়ে বস্তুটাকে আমি এম উচ্চতায় উঠাইছি, সরি এইচ উচ্চতায় উঠাইছি। বস্তুটা কোথায় ছিল? বস্তুটা ছিল হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে, পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে ছিল বস্তুটা। এই বস্তুটাকে আমি আর দূরত্ব থেকে আর প্লাস এইচ পর্যন্ত উচ্চতায় নিয়ে গেছি। ঠিক আছে, বুঝাইতে পারছি সবাইকে? তাইলে এখান থেকে খেয়াল করি, এখান থেকে খেয়াল করি জি এম এম -1/r ছিল, তাহলে ওখান থেকে এই লাইনটা চলে আসে -1 ডিভাইডেড বাই আর প্লাস এইচ +1/r, এবং এইখান থেকে খেয়াল করো আমাদের অভিকর্ষীয় বলের জন্য কৃতকাজের একটা রাশিমালা আমরা পাইছি জি এম এম এইচ আর ইন্টু আর প্লাস এইচ। ঠিক আছে, তো অভিকর্ষীয় বলের বিপরীতে কৃতকাজ, তোমাকে যদি কখনো এটা জিজ্ঞেস করে যে অভিকর্ষীয় বলের বিপরীতে কৃতকাজটা কত, তাইলে অভিকর্ষীয় বলের বিপরীতে কৃতকাজটা হচ্ছে জি এম এম এইচ ডিভাইডেড বাই আর ইন্টু আর প্লাস এইচ। ঠিক আছে, ক্যালকুলাসের প্রতিপাদন তোমাদের পরীক্ষায় আসার চান্স কম, কিন্তু বোঝার সুবিধার জন্য, ঠিক আছে, বোঝার সুবিধার জন্য তোমাদের পড়ালেখাটা মানে ক্যালকুলাসটা জানা উচিত, কারণ ক্যালকুলাস তো তুমি ম্যাথেও করবা, ক্যালকুলাস তুমি ম্যাথেও করবা। ঠিক আছে, অসুবিধা নাই, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করবেন, ম্যাথ ক্লাসে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করবেন। এখানে পড়ানোর জন্য আমাদের ফিজিক্সে কাজে লাগার মতো যতটুকু আছে ততটুকু আমরা এখানে কাজে লাগাইছি। হ্যাঁ, এখানে এফ অবশ্যই পরিবর্তনশীল বল, এফ অবশ্যই পরিবর্তনশীল বল। এইচ এর আগে মাইনাস কই গেছে? কই পাইলি তুই এইচ এর আগে মাইনাস? এইচ এর আগে মাইনাস কই ছিল? মাইনাস কনে পালি? আর মাইনাস আর প্লাস এইচ ছিল না? আরে বাচ্চাগুলো, সরি, বাচ্চাদের সাথে থেকে থেকে আমিও বাচ্চা হয়ে যাচ্ছি, কি একটা অবস্থা। খেয়াল করেন, ডব্লিউ ইজ ইকুয়ালস টু, বাইরে কি ছিল? বাইরে ছিল হচ্ছে জি এম এম, ইন্টিগ্রেশন করার পরে রাশিটা কি ছিল? -1/r। নিচে কি ছিল? আর। উপরে কি ছিল? আর প্লাস এইচ। দেয়ারফর এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি জি এম এম ইন্টু -1 ডিভাইডেড বাই আর প্লাস এইচ। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসটা এখানে লেখার দরকার নাই, মাইনাস অফ মাইনাস ইন্টু 1/r। বুঝতে পারছেন নিশ্চয়ই? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাইছি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাইছি। আচ্ছা, তাহলে এখান থেকে কি আসে? এখান থেকে আসে হচ্ছে জি এম এম। একটু কষ্ট করতে চাস না, মানে মন চায় তোদেরকে ধইরা 1/r প্লাস এইচ +1/r। ওকে ফাইন, তাইলে এখান থেকে কি হবে? এখান থেকে আসবে হচ্ছে জি এম এম। তাহলে আগের পৃষ্ঠায় কি পাইছিলাম? আগের পৃষ্ঠায় এটাই তো ছিল। হ্যাঁ, এই যে এই লাইন থেকে যদি কারো প্রবলেম হয় সেটা দেখাই দিচ্ছি। তাহলে 1 ডিভাইডেড বাই আর প্লাস এইচ, -1 ডিভাইড বাই আর প্লাস এইচ। দেয়ারফর এখান থেকে আপনি লসাগু বাইর করেন, আর ইন্টু আর প্লাস এইচ, আর ইন্টু আর প্লাস এইচ। তাইলে এইটার উপরে কি যাবে? এইটার উপরে যাবে হচ্ছে মাইনাস আর, আর ওইটার উপরে কি যাবে? ওইটার উপরে যাবে হচ্ছে প্লাস আর প্লাস এইচ। তাইলে এই মাইনাস আর প্লাস আর কাটা, মাইনাস আর প্লাস আর কাটা, এবং এই দুইটা কাটাকাটি শেষ হইলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে জি এম এম এইচ ডিভাইডেড বাই আর, ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এবং এইটাই হচ্ছে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ। বলেন বুঝতে পারছেন কিনা? অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ বুঝতে পারছেন কিনা আমাকে একটু জলদি বলেন। হ্যাঁ হ্যাঁ, প্রচুর ভালোবাসা, লাভ ইউ বাবলু। ডিএক্স এর পরিবর্তে ডিআর কেন ব্যবহার করা হয়েছে? কারণ এখানে রেডিয়াস,
রেডিয়াস দিয়ে আমরা কাজ করছি, ব্যাসার্ধ দিয়ে আমরা কাজ করছি। আচ্ছা, আমরা নামাজের ব্রেকে যাব, তার আগে একটা লাস্ট কথা বলে যাই। এই ইকুয়েশনটা থেকে একটু খেয়াল করেন, যদি যদি কি হয়, যদি এইচ এর ভ্যালু আর এর চাইতে অনেক অনেক কম হয়, আমরা মূলত এই সূত্রটা দিয়েই কাজ করব। এইচ এর ভ্যালু যদি আর এর চাইতে অনেক অনেক বেশি কম হয়, তো তুমি এখন চিন্তা করো যে এই যে নিচের লাইনটা দেখতে পাচ্ছ, এই যে নিচের লাইনটা দেখতে পাচ্ছ, আর প্লাস এইচ, এখন আর এর সাথে আর এর ব্যাসার্ধ মানে 6400 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধটা কত? পৃথিবীর ব্যাসার্ধটা হচ্ছে 6400 কিলোমিটার। তো এই 6400 কিলোমিটারের সাথে তুমি যদি -5 +2 +5 করো, তাতে তো কিচ্ছু যায় আসবে না, যা ছিল এক্সাক্ট তাই থাকবে। তাহলে এইচ যদি আর এর চাইতে অনেক অনেক বেশি ছোট হয়, তাইলে কি লেখা যায়? সরি, তাইলে কি লেখা যায়? লেখা যায় হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়ালস টু কি? ডব্লিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে জি এম এম এইচ, উপরের এইচটা থাকবে ডিভাইডেড বাই নিচে হয়ে যাবে আর স্কোয়ার। কেন? এই এইচটাকে তখন কি করব? এই এইচটাকে, এইচ এর ভ্যালু যদি আর এর চাইতে অনেক অনেক বেশি কম হয়, তখন এই এইচটাকে আমরা কি করতে পারবো? এইচটাকে আমরা নেগলেক্ট করতে পারবো, এইচটাকে আমরা বাতিল করে দিতে পারবো, বা এইচটা যোগ করার দরকার নাই, এইচটাকে যোগ করার দরকার নাই। তাহলে এমতাবস্থায় এই যে ইকুয়েশনটা পাইছি, এই ইকুয়েশনে খেয়াল করেন, এই ইকুয়েশনে খেয়াল করেন কৃত কাজের সাথে, কৃত কাজের সাথে স্মরণের সম্পর্কটা কিরকম? কৃত কাজের সাথে স্মরণের সম্পর্কটা কিরকম? ডব্লিউ ইজ প্রপোর্শনাল হচ্ছে এইচ, ডব্লিউ ইজ প্রপোর্শনাল হচ্ছে এইচ, ঠিক আছে? ডব্লিউ ইজ প্রপোর্শনাল এইচ। বুঝতে পারছো কিনা সবাই? সবাই বুঝতে পারছো কিনা? জলদি ছটপট চটপট করে আমাকে জানাও। তানভীর কামাল, লামিয়া, এইচ এর মান কেমন করে বাদ দেওয়া হইলো? ওই যে এইচ এর ভ্যালু আর এর চাইতে অনেক ছোট, ঠিক আছে? এইচ এর ভ্যালু আর এর চাইতে অনেক ছোট, ঠিক আছে? যদি 100 হয় তাও খুব বেশি কিছু যায় আসবে না, কারণ ওই যে অনেক বেশি বড় তো, 6400 কিলোমিটার, 6400 কিলোমিটার, ঠিক আছে? ওকে, ফাইন ফাইন, আমরা চলে যাই হচ্ছে নামাজের বিরতিতে। কয়টা বাজে? 4টা 43 বাজে। আমরা 4টা 55-তে শুরু করি।
বাচ্চারা ওয়েলকাম ব্যাক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। ক্লাসে জয়েন করে ফেলো সবাই, জলদি চট জলদি চলে আসো সবাই। একটা ভালো কোয়েশ্চেন পাইছিলাম আরাফাত রহমানের কাছ থেকে, ঠিক আছে? বইয়ে দেওয়া আছে জিএমএম বাই আর স্কোয়ার। আমি জিএমএম বাই আর স্কোয়ার দেই নাই, তাই বলতে চাচ্ছিস? জিএমএম বাই আর স্কোয়ার দিছি তো, জিএমএম বাই আর স্কোয়ার দিছি তো। কোন জায়গায় জিএমএম বাই আর স্কোয়ার দেওয়া হয় নাই? এটা ইন্টিগ্রেশন করার পরের লাইন, এটা ইন্টিগ্রেশনের পরের লাইন। খেয়াল করেন, এফ অফ জি সমান তো আমরা জিএমএম বাই আর স্কোয়ারই বসাইছিলাম। এটা হচ্ছে এফ এর ইকুয়েশন, ফোর্সের ইকুয়েশন কি? এফ ইকুয়ালস টু হচ্ছে জিএমএম বাই আর স্কোয়ার। ঠিকই তো আছে। ও, যেটা একটা ভালো কোয়েশ্চেন পাইছিলাম, সেই কোয়েশ্চেনটার কথা একটু বলে যাই। যে এক দুষ্ট বালকের মাথায় বুদ্ধি ভালো, ও জিজ্ঞেস করছে, সবাই একটু খেয়াল করো, কোন জায়গাটা খেয়াল করতে হবে, এটা একটা ছোট্ট জিনিস খুবই মজার। সেটা হচ্ছে উপরের এইচটাকে আমরা বাদ দেই নাই, কিন্তু আমরা নিচের এইচটাকে ধরে বাদ দিয়ে দিছি। ঠিক আছে, যে এইচ এর ভ্যালু আর এর চাইতে অনেক অনেক কম, এই কারণে আমরা উপরের এইচটাকে ঠিকই রেখে দিছি কিন্তু নিচের এইচটাকে ফেলে দিছি। কেন? কারণটা হচ্ছে, কারণ এইচ এর ভ্যালু আর এর সাথে এখানে যোগ হবে, যোগ। তো যোগের ক্ষেত্রে আসলে যোগ তো হচ্ছে ছোট অ্যামাউন্টে ভ্যালুটাকে বৃদ্ধি করবে, কিন্তু এখানে এইচ কি আকারে আছে? এইচটা এখানে গুণ আকারে আছে। তো যদি একটা ছোট ভ্যালুকেও একটা বড় মান দিয়ে গুণ করে দেই, গুণ করে দিলে আসলে কি হবে, সেটার ভ্যালু অনেক বেশি বৃদ্ধি পাবে রেদার দেন ভ্যালুটাকে যোগ করে দিলে। সো যোগ করার চাইতে গুণ করার ইম্প্যাক্টটা আসলে বেশি, যোগ করার চাইতে গুণ করার ইম্প্যাক্টটা বেশি, মাল্টিপ্লায়ার হবে, প্রতিবারই অনেক বেশি গুণ করে বৃদ্ধি পাইতে থাকবে। সো এই কারণে নিচের এইচটাকে বাদ দিয়ে দিছি, উপরের এইচটাকে রেখে দিছি। ঠিক আছে, ওকে ফাইন। এখানেও এটাই বলা হয়েছে, অভিকর্ষ বল দ্বারা কাজ উচ্চতা বা সরণের সমানুপাতিক। অভিকর্ষ বল দ্বারা কাজ উচ্চতা বা সরণের সমানুপাতিক, অর্থাৎ ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু কি পাচ্ছি? ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু এইচ পাচ্ছি। দ্যাট মিনস আপনাকে কি বলছে? অভিকর্ষ বলের বিপরীতে, অভিকর্ষ বলের বিপরীতে সরণ 3 গুণ হলে কৃতকাজও 3 গুণ হবে। সরণ যদি 3 গুণ হয় তখন কৃতকাজের ভ্যালুও কি হয়ে যাবে? কৃতকাজের ভ্যালুও 3 গুণ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, সামনে আগাই আমরা। এবার চলে আসি স্প্রিং এর সংকোচন প্রসারণে কৃতকাজ। সো ওইটুকু জায়গায় যাওয়ার আগে আমার মনে হয় আমাদের একটু কিছু কথাবার্তা বলে নেওয়াটা দরকার। ঠিক আছে, তো একটু কিছু কথাবার্তা বলার জন্য এই লেফট হ্যান্ড সাইডে একটু খেয়াল করেন, আমরা কথাবার্তা বলবো করে ওইদিকে একটু জায়গা বানাইছি, তো সবাই খেয়াল করো। মনে করি এই হচ্ছে স্প্রিং এ আটকানো একটা বস্তু। তো এই যে স্প্রিং এ আটকানো বস্তুটা আছে, এই বস্তুটাকে আমি কি করলাম? আমি একটা বাহ্যিক বল দিয়ে ধাক্কা দিলাম। যে এখানকার এই যে এফটা আছে, এই এফটা কি বাপু? এই এফটা হচ্ছে একটা বাহ্যিক বল। এফটা কি? একটা বাহ্যিক বল। সো এই বাহ্যিক বলে ধাক্কা দিয়ে স্প্রিংটাকে আমরা কি করছি? স্প্রিংটাকে আমরা সংকুচিত করে ফেলছি। কতটুক পরিমাণ সংকুচিত করছি? এই স্প্রিংটাকে আমরা এক্স অফ ইনিশিয়াল থেকে এক্স অফ ফাইনাল পর্যন্ত টানছি। এক্স অফ ইনিশিয়াল থেকে এক্স অফ ফাইনাল পর্যন্ত টানছি। তো এই যে এক্স অফ ইনিশিয়াল থেকে এক্স অফ ফাইনাল পর্যন্ত টানছি, এমতাবস্থায় স্প্রিংটাকে বা বস্তুটাকে যদি আমরা ছেড়ে দেই, ছেড়ে দিলে আবার কি করবে? এটা প্রসারিত হয়ে যাবে, প্রসারিত হয়ে আগের জায়গায় চলে যাবে। কেন চলে যাবে? সেটা চলে যাবে হচ্ছে স্প্রিং বল, বা সহজ বাংলায় যেইটাকে আমরা কি বলি, যেইটাকে আমরা বলি হচ্ছে প্রত্যায়নী বল, রিস্টোরিং ফোর্স। প্রত্যায়নী বল বা রিস্টোরিং ফোর্স বা স্প্রিং বল, প্রত্যায়নী বল, রিস্টোরিং ফোর্স বা স্প্রিং বলের কারণে এটা আবার প্রসারিত হবে, আবার সংকুচিত হইতে পারে। বাহ্যিক বল যদি আমরা আবার প্রয়োগ করি, বা স্প্রিং তো আসলে কন্টিনিউয়াসলি কিছুক্ষণ থাকবে, সংকোচন প্রসারণ ফেজে থাকবে, যদি হচ্ছে কি না থাকে, যদি হচ্ছে এই জায়গায় কোনো ঘর্ষণ না থাকে। ঠিক আছে, আচ্ছা, ওই গেল। তাহলে এখান থেকে একটু খেয়াল করেন, আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ, সবসময় মনে রাখেন এফ অফ এস ইজ প্রপোর্শনাল হচ্ছে মাইনাস এক্স। তাইলে বা এই জায়গা থেকে কি লেখা যায়? এই জায়গা থেকে লেখা যায়
এফ অফ এস ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস অফ কে এক্স, যেখানে কেটা কি জিনিস বাপু, কেটা হচ্ছে স্প্রিং বল। কেটা কি, কেটা হচ্ছে স্প্রিং বল, ধ্রুবক, বা এটাকে শুধুমাত্র বল ধ্রুবক নামেও ডাকা যায়। এটাকে স্প্রিং বল ধ্রুবক না বলে শুধুমাত্র বল ধ্রুবক নামেও ডাকা যায়। ঠিক আছে, যে এটার আমরা কি বলবো, এটার আমরা বলবো হচ্ছে বল ধ্রুবক। তাহলে স্প্রিং বলের সমীকরণটা আমরা কি পাইলাম, স্প্রিং বলের সমীকরণটা আমরা পাইলাম যে এফ অফ এস ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কে এক্স। এখন যখনই আমি স্প্রিং বল দ্বারা কৃত কাজের উদাহরণ বাইর করতে যাচ্ছি, তখন এই যে ফোর্সটা পাইছি মাইনাস অফ কে এক্স, এটা তো একটা ফোর্সের ভ্যালু না, এই মাইনাস অফ কে এক্সটারে আমরা কি লিখবো, কে এর মান আসলে ভ্যারি করে, 200, 300, 500, 1000 বিভিন্ন রকম ভ্যালু থাকে স্প্রিং বল ধ্রুবকের। তো এটা তোমার মনে রাখার বা মুখস্থ করে রাখার মতো কোনো জিনিস না। তাইলে ইন্টিগ্রেশন অফ এক্স অফ ইনিশিয়াল থেকে, আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত, এক্স অফ ইনিশিয়াল থেকে এক্স অফ ফাইনাল পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করব। কাকে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করব হচ্ছে মাইনাস অফ কে এক্স কে। তাহলে মাইনাস অফ কে এক্স কে যদি ইন্টিগ্রেশন করি, মাইনাসটাকে সামনে নিয়ে আসছি, তাহলে কি থাকবে, থাকবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। এই জিনিসটা আমি যদি তোমাদেরকে একটু সুন্দর করে বুঝাইতে চাই, এই লাইনটা যদি তোমরা ফলো করো, যে ডব্লিউ অফ এস, এই ডব্লিউ অফ এস সমান কি, ডব্লিউ অফ এস স্প্রিং বল দ্বারা কৃত কাজ, ডব্লিউ অফ এস ইকুয়ালস টু কি, এস ইকুয়ালস হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ অফ এস ইন্টু ডিএক্স। এফ অফ এস না লিখি, হ্যাঁ এফ অফ এস ঠিক আছে। তাহলে ফাইন, এই জায়গা থেকে খেয়াল করেন আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ মাইনাস কে এক্স ইন্টু ডিএক্স। এখন এই যে আমি ইন্টিগ্রেশনটা করতে যাচ্ছি, কতটুক স্মরণ হইছে, কতটুকু স্মরণ হইছে, স্মরণটা হইছে এক্স এর ইনিশিয়াল পয়েন্ট থেকে এক্স এর ফাইনাল পয়েন্ট পর্যন্ত, ইনিশিয়াল থেকে ফাইনাল এইটুকু সংকোচন করা হয়েছে, এইটুকু স্প্রিংকে আমরা কি করছি, সংকুচিত করছি। ঠিক আছে, তাইলে খেয়াল করেন এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা মাইনাস কে টাকে যদি বাইরে নিয়ে আসি, খুব ভালো কথা, তাইলে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। এবার এই জিনিসটার জন্য লিমিট বসাইতে হবে এক্স এর ইনিশিয়াল থেকে এক্স এর ফাইনাল পর্যন্ত, অথবা এই জিনিসটারে কি লেখা যাবে, এই জিনিসটারে লেখা যাবে হচ্ছে মাইনাস অফ কে, এর পরে আমরা লিখে দিব হচ্ছে এই জায়গায় এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটাও ইন্টিগ্রেশনের ফর্মুলা, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, লিমিট কি বসবে, লিমিট বসবে এক্স অফ ইনিশিয়াল থেকে এক্স অফ ফাইনাল পর্যন্ত। তাহলে এখান থেকে চলে আসেন, মাইনাসটাকে আমরা এখনো বাইরেই রাখলাম, মাইনাসটা বাইরেই থাকুক বাপু, কোনো সমস্যা নাই। তাহলে এখান থেকে লেখা যাবে হচ্ছে এক্স অফ ফাইনাল স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স অফ ইনিশিয়াল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এইটুকু পর্যন্ত আমরা এখান থেকে পাইলাম, লিমিটটা বসাই দিছি। তাহলে লিমিট বসানোর কাজকর্ম যদি আমাদের শেষ হয়ে যায়, লিমিট বসানোর কাজ যদি আমাদের শেষ হয়ে যায়, আমরা চলে যাব হচ্ছে ডানের কলামে। ডানের কলামে আমরা চলে যাই, ডানের কলামে যদি আমরা চলে যাই, তাহলে খেয়াল করো এই মাইনাসটারে ভিতরে পাঠায় দাও, মাইনাসটারে কি করবা, মাইনাসটারে ভিতরে পাঠায় দাও। তাহলে মাইনাসটারে যদি আমরা ভিতরে পাঠায় দিই, সরি, মাইনাসটারে যদি আমরা ভিতরে পাঠায় দিই, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে এক্স ইনিশিয়াল, বা এখান থেকে ডব্লিউ অফ স্প্রিং ইজ ইকুয়ালস টু হচ্ছে হাফ অফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার। তাহলে এইখানে যেই সমীকরণটা আমরা পাইছি, এই যে সমীকরণটা আমরা পাইছি, এইটা আসলে কার সমীকরণ বাপু, এইটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ। এটা কি, এটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ, স্প্রিং বল বা স্থিতিস্থাপক বলও তোমরা বলতে পারো, স্প্রিং বল দ্বারা
কৃত কাজ। ঠিক আছে, আর যদি তোমাকে বলতো যে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ কত, বাহ্যিক বল স্প্রিং এর উপরে, বাহ্যিক বল স্প্রিং এর উপরে কতটুকু কাজ করতেছে, এটা যদি আমাদেরকে বলতো তাইলে আমরা কি লিখতাম, আমরা লিখতাম ডব্লিউ অফ এস ইজ ইকুয়ালস টু হচ্ছে হাফ অফ কে এক্স ফাইনাল স্কয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কয়ার। এইটারে আমরা কি বলবো, এইটারে আমরা বলবো হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। এটারে কি বলা যাবে, এইটারে বলা যাবে হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, বাহ্যিক বল দ্বারা কাজ। তো যেহেতু বাহ্যিক বল দ্বারা কাজ, এখানে কিন্তু স্মরণের ভ্যালুটাকে দেখো আমরা উল্টায় দিছি, ওখানে কি ছিল এক্স ইনিশিয়াল স্কয়ার মাইনাস এক্স ফাইনাল স্কয়ার, এখানে কি লিখে দিছি, এখানে লিখে দিছি হচ্ছে এক্স ফাইনাল স্কয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কয়ার। কি বলিস তোরা, ঠিক লিখছি বাবু, একদম ঠিকঠাক লিখছি, কোনো কনফিউশন নাই। ফাইনালটার আগে মাইনাস হবে, ফাইনালটার আগেই মাইনাস লিখছি, বাইরে একটা মাইনাস ছিল, এই মাইনাসটা ভিতরে ঢুকে যাবে না, এই মাইনাসটা দিয়ে আমরা গুণ করে দিছি না, মাইনাসটা দিয়ে গুণ করে দিছি না, তো মাইনাসটা দিয়ে গুণ করে দেওয়ার কারণেই তো এক্স ইনিশিয়ালটা চলে আসছে আগে, এক্স ফাইনালটা চলে গেছে পরে। মান উল্টায় দিছি, কারণ কি মান উল্টায় দিছি, এই কারণে খেয়াল করো বাহ্যিক বল যেদিকে যাচ্ছে, খেয়াল করো বাহ্যিক বল যেদিকে যাচ্ছে, বাহ্যিক বলের ডিরেকশন, বাহ্যিক বলের ডিরেকশন আর প্রত্যয়নী বলের ডিরেকশন, এই দুইটা বলের ডিরেকশন আলাদা না। বাহ্যিক বলটা ওকে কি করতেছে, বাহ্যিক বলটা ওকে সংকুচিত করতে চাচ্ছে, এই বাহ্যিক বলটা ওকে সংকুচিত করতে চাচ্ছে, বাহ্যিক বল যেখানে সংকোচন করতেছে, এইটা বুঝেন, তাইলেই মাইনাসের ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে, কেন মাইনাসটা উল্টায় গেছে, কেন মাইনাসটা উল্টায় গেছে, এটা বুঝবেন খুবই একবারেই বুঝে ফেলবেন যে বাহ্যিক বল যেদিকে প্রয়োগ করছি, প্রত্যয়নী বল সবসময় কি করবে, তার অপোজিট দিকে কাজ করবে, প্রত্যয়নী বল সবসময় কি করবে, তার অপোজিট দিকে কাজ করবে। এই যে অপোজিট দিকে কাজ করতেছে, এই জিনিসটা কি বুঝিস, যে ওকে যে ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত আনলো, এই ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত আনার কাজটা কে করছে, বাহ্যিক বল। ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত আনার কাজটা কে করছে, বাহ্যিক বল। কিন্তু প্রত্যয়নী বল কি করছে, প্রত্যয়নী বল ওকে ফাইনাল থেকে ইনিশিয়ালের দিকে নিয়ে গেছে। এবং একটা মজার কথা বলে দেই, সেটা কি, সেইটা হচ্ছে এফ অফ বাহ্যিক বল, এফ অফ বাহ্যিক বল ইজ ইকুয়ালস টু মাইনাস এফ অফ স্প্রিং বল। বাহ্যিক বলের ভ্যালু স্প্রিং বলের ভ্যালুর সমান, বাহ্যিক বল এবং স্প্রিং বল এই দুইটার ভ্যালু হচ্ছে সমান, অবশ্যই স্থিতিস্থাপক সীমার ভিতরে, অবশ্যই কার ভিতরে, স্থিতিস্থাপক সীমার ভিতরে। সো স্থিতিস্থাপক সীমার ভিতরে বাহ্যিক বল এবং স্প্রিং বল এই দুইটা ফোর্সের ভ্যালু সমান, শুধুমাত্র ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে দিক উল্টা, দিক বিপরীত। বলেন এবার জলদি ঝটপট চটপট করে বলে ফেলেন সবাই, সবাই আসলে এই লাইনটা বুঝতে পারছেন কিনা, যে এই লাইনটা তোমাদেরকে বোঝানোর জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, যে ডব্লিউ অফ স্প্রিং ইজ ইকুয়ালস টু হচ্ছে হাফ অফ কে এক্স ফাইনাল, সরি এক্স ইনিশিয়াল স্কয়ার মাইনাস এক্স ফাইনাল স্কয়ার। ঠিক আছে, হাফ হইছে তো, বাহ্যিক বল দ্বারা কৃত কাজের আগেও তো হাফ হইছে, হাফ হবে না কেন, হাফ তো আছেই, ইন্টিগ্রেশন করার পরেই তো হাফ আছে। ঠিক আছে, এবং মনে রাখেন স্প্রিং বল দ্বারা কৃত কাজ বা স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ, এটার জন্য যে কথাটা মনে রাখবেন, কি কথা মনে রাখবেন সবাই, সবাই একটু খেয়াল করেন, কি খেয়াল করবেন, আমি ধরে নিলাম যে ইনিশিয়ালি আদিতে, আদিতে কি হয়েছে, কোনো একটা বস্তু ওর সাম্যাবস্থায় ছিল, কোনো একটা বস্তু কোন অবস্থায় ছিল, সাম্যাবস্থায় ছিল, দ্যাট মিন্স এক্স অফ ইনিশিয়ালের ভ্যালু কি, এক্স অফ ইনিশিয়ালের ভ্যালু হচ্ছে 0, এবং এইটাকে মনে করেন আপনি টান দিয়ে প্রসারিত করছেন। ঠিক আছে, এই স্প্রিংটারে আপনি কি করলেন, আপনি
হেইও হেচকা বলে একটা টান দিয়ে আপনি ওকে প্রসারিত করছেন, প্রসারিত করে স্প্রিংটাকে আপনি এই জায়গায় নিয়ে আসছেন। তাইলে এক্স ইনিশিয়াল থেকে এই স্প্রিংটা কই চলে যাবে? এক্স ইনিশিয়াল থেকে স্প্রিংটা চলে যাবে মনে করেন এক্স ফাইনাল পয়েন্টে, যেখানে এক্স ফাইনালের ভ্যালু কি? এক্স ফাইনালের ভ্যালু হচ্ছে সাপোজ এক্স ফাইনালের ভ্যালু কি? ফাইনালের ভ্যালু হচ্ছে এক্স এফ। তাহলে সুতরাং স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ, স্প্রিং বলের বিপরীতে, স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ, ওইটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এবং আমি যদি লিখি স্প্রিং বল দ্বারা কৃত কাজ, এই দুইটার পার্থক্য বুঝিস কিনা? স্প্রিং বল দ্বারা কৃত কাজ, তখন কি হবে? ডব্লিউর ভ্যালু হবে হচ্ছে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। এই দুটা কথা কি বুঝে পাইছিস? কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। এইটুকু লাইন সবাই বুঝে পাইছো কিনা? এইটুকু লাইন সবাই বুঝে পাইছো কিনা? জলদি ঝটপট চটপট করে জানাও। একটু ক্রিকেট খেলতে মন চাচ্ছে, কতদিন ক্রিকেট খেলি না। দুইটা ফোর্স তো কন্টিনিউয়াসলি কাজ করে, দুইটা ফোর্স তো কন্টিনিউয়াসলি কাজ করে। একটা হচ্ছে বাহ্যিক বল, আরেকটা হচ্ছে কি? প্রত্যয়নী বল। আরেকবার বলে দিচ্ছি, দুইটা ফোর্স কাজ করে, একটা ফোর্স কাজ করে হচ্ছে বাহ্যিক বল, একটা ফোর্স কাজ করে হচ্ছে কি? প্রত্যয়নী বল। তো খেয়াল করো বাহ্যিক বলের ইকুয়েশনটা কি? বাহ্যিক বলের সূত্রটা হচ্ছে খুব প্লেন এন্ড সিম্পল, এফ অফ বাহ্যিক বল। যদি বাহ্যিক বলকে চিহ্নিত করতে চাই আমরা কি লিখবো? বাহ্যিক বল ইকুয়ালস টু কে এক্স, এফ অফ বাহ্যিক ইকুয়ালস টু কে এক্স। আর এফ অফ এস স্প্রিং বল সমান কি হবে? মাইনাস অফ কে এক্স। বিপরীত। এই সহজ কথাটা তোরা বুঝতে পারছিস না? প্রত্যয়নী বল যেদিকে কাজ করছে, বাহ্যিক বল কাজ করছে ঠিক তার বিপরীত দিকে। প্রত্যয়নী বল যেদিকে কাজ করছে, বাহ্যিক বল কাজ করছে ঠিক তার বিপরীত দিকে। তার মানে কি দুইটার বল দিক কোন দিকে থাকবে? বুঝি নাই মুস্তাক ভাই, আপনার কোয়েশ্চেনটাই বুঝি নাই, আপনার কোয়েশ্চেনটাই বুঝি নাই ভাইয়া, আবার একটু ক্লিয়ারলি বলবেন। সো এই হচ্ছে ফর্মুলা। স্প্রিং বল দ্বারা কৃত কাজের ফর্মুলা হচ্ছে হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার, এবং বাহ্যিক বল দ্বারা কৃত কাজ হচ্ছে হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। ঠিক আছে আবরার, একদম স্প্যামিং করে যাবিস না, একদম স্প্যামিং করা যাবে না, দুষ্টামি করো না। ক্লাসের মধ্যে পড়ালেখার ভিতরে আসো, তাইলেই তো পড়ালেখার ভিতরে থাকতে হবে, ঠিক আছে? হংস, আমি ক্রিকেট খেলা দেখি না, ক্রিকেট খেলা দেখার এখন টাইম নেই। টি-20 ম্যাচ দেখতে একদমই ভালো লাগে না, টি-20 ম্যাচ দেখা খুবই বোরিং। মানে হ্যাঁ, মানে আমি তেমন আনন্দ পাই না। ওয়ানডে হইলে আমি দেখি। প্রত্যয়নী বলটাই স্প্রিং বল, প্রত্যয়নী বলটাই স্প্রিং বল। না, যে কোনো একটাকে মাইনাস ধরে নিলে হবে, বিষয়টা এরকম না। স্প্রিং বলটা সবসময় মাইনাস হবে, প্রত্যয়নী বলটা সবসময় মাইনাস হবে, বাহ্যিক বলটা সবসময় পজিটিভ হবে, বাহ্যিক বলটা সবসময় পজিটিভ হবে। ঠিক আছে, ওকে। আমি একটু দেখি আমাদের ম্যাথ গুলো কোথায় রাখছিলাম। আচ্ছা, স্প্রিং ধ্রুবক নিয়ে কিছু কথাবার্তা আছে। স্প্রিং বল দ্বারা ঋণাত্মক কাজ, ও সামনে এই সিরিয়ালে সামনে আগায় গেলেই হবে, এই সিরিয়ালে সামনে আগায় গেলেই হবে। ঠিক আছে, সামনে আগাই, সামনে আগাই বাচ্চা লোক, সামনে আগাই। ঠিক আছে। হ্যাঁ রে মোস্তাক ভাই, দেখছি দেখছি ভাই, মোটিভেশন বল দ্বারা কৃত কাজ। হ্যাঁ, মোটিভেশন যদি একটা বল হইতো, ওই বল দ্বারা তোদেরকে ধাক্কা দিয়ে রেজাল্ট টেজাল্ট বাইর করে নিয়ে আসতে পারতাম। কিন্তু মোটিভেশন এখনো কোনো একটা ফোর্সের মতো কাজ করতেছে না। ঠিক আছে, মোটিভেশন আমরা দিব। মোটিভেশন এটা নেওয়ার পরে তুই হয়তো 2 মিনিট 5 মিনিট 2-4 ঘন্টা খুব স্ট্রংলি থাকবি, তারপরেই দেখবি যে তুই কেমন জানি একটু মানে লবডঙ্কা অবস্থা হয়ে গেছে। তো সেটা হলে তো লাভ নাই, বুঝতে পারছিস? আচ্ছা, সামনে আগাই। স্প্রিং ধ্রুবক নির্ভর করে, স্প্রিং ধ্রুবককে নিয়ে অনেকের অনেক কথা ছিল।
স্প্রিং ধ্রুবককে আমরা কি দ্বারা প্রকাশ করি? স্প্রিং ধ্রুবককে আমরা কে দ্বারা প্রকাশ করি। এবং এই স্প্রিং ধ্রুবকের আমি যদি মাত্রাটা বের করে নিতে চাই, স্প্রিং ধ্রুবকের মাত্রা, তাইলে আমরা কি জানি? আমরা জানি ফোর্স ইজ ইকুয়ালস টু এফ অফ বাহ্যিক বলটাই যদি লিখি, তাহলে বাহ্যিক বল সমান কি? বাহ্যিক বল সমান হচ্ছে কে ইন্টু এক্স। তাহলে এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় হচ্ছে কে সমান কি? কে সমান হচ্ছে এফ অফ বাহ্যিক ডিভাইডেড বাই হচ্ছে এক্স। তাইলে যখন আসলে মাত্রা বের করতে নামবো আমরা, ঠিক আছে, কে এর মাত্রাটা যখন আমরা বের করতে নামবো, তখন আমাদের কি দাঁড়াবে? তখন আমাদের দাঁড়াবে হচ্ছে উপরে হচ্ছে ফোর্সের মাত্রা, দ্যাট মিনস হচ্ছে এম এল টি ইনভার্স 2 ডিভাইডেড বাই নিচে হচ্ছে শুধু একটা মাত্রা এল। তাহলে এল আর এল হচ্ছে কাটা, তাহলে এর মাত্রা দাঁড়াচ্ছে এম টি ইনভার্স 2, এবং এটার একক যদি আমরা বের করি, তাইলে এককটা কি দাঁড়াবে? স্প্রিং বল ধ্রুবকের একক হচ্ছে খুব সহজ, উপরে হচ্ছে ফোর্স, উপরে কি পাইলাম? উপরে পাইলাম হচ্ছে ফোর্স, আর হচ্ছে কে এর জায়গায় কি পাবো? কে এর জায়গায় পাবো হচ্ছে নিউটন ডিভাইডেড বাই মিটার, অথবা এইটাকে চাইলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে নিউটন পার মিটার। এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় হচ্ছে নিউটন পার মিটার। সো বাহ্যিক বল দ্বারা কৃত কাজের উদাহরণে লিখছি কেজি পার সেকেন্ড স্কোয়ার। না, এরকম না, কেজি পার সেকেন্ড স্কোয়ার হবে না, নিউটন পার মিটার হবে। নিউটন পার মিটার, নিউটন মিটার ইনভার্স 1। ওকে ফাইন। তাহলে স্প্রিং ধ্রুবকটা কিসের উপর নির্ভর করে? স্প্রিং ধ্রুবকটা নির্ভর করে স্প্রিং এর দৈর্ঘ্যের উপর, স্প্রিং এর জ্যামিতিক গঠনের উপর, এবং পদার্থের স্থিতিস্থাপকতার উপর। স্থিতিস্থাপকতা হচ্ছে এমন এক ধরনের বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যের কারণে বস্তুকে সংকোচন বা প্রসারণ ঘটানো হইলে বস্তু তার আগের অবস্থানে ফেরত আসতে চায়। এই জন্য আমরা এটাকে কি বলি? এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে পদার্থের স্থিতিস্থাপকতা। ঠিক আছে। ইলাস্টিসিটি, ইলাস্টিক যেরকম হালকা টান দিলে ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসে, সো ইলাস্টিসিটি স্প্রিং ধ্রুবকের বৈশিষ্ট্যটা স্থিতিস্থাপকতার উপর ডিপেন্ড করে। আচ্ছা, স্প্রিং সংকোচনে কৃত কাজ, তো এইসব কথাবার্তা আমরা পড়ে ফেলছি। নিচের এই লাইনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হইতে পারে, সৃজনশীলের খ নাম্বারে আসার সম্ভাবনা আছে। কি বলছে এখানে? স্প্রিং ধ্রুবক 2.5 নিউটন পার মিটার। এটার অর্থ কি? স্প্রিং ধ্রুবক 2.5 নিউটন পার মিটার, এর অর্থ হলো স্প্রিংটির দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করার জন্য কতটুকু ফোর্স লাগবে? যে ফোর্সটা দেওয়া আছে 2.5 বা 10, ধরো কোনো একটা স্প্রিং ধ্রুবকের ভ্যালু কি দেওয়া আছে? স্প্রিং ধ্রুবকের ভ্যালু দিয়ে দেওয়া আছে 100 নিউটন পার মিটার। এটার মানে কি 100 নিউটন পার মিটার? এটার মানেটা হচ্ছে এই বস্তুটার বা ওই স্প্রিংটার 1 মিটার সরানোর জন্য, 1 মিটার ওইটাকে সংকুচিত বা প্রসারিত করার জন্য 100 নিউটন বলের প্রয়োজন হবে। বুঝতে পারছি? তো এইটুকু যদি বুঝেন তাহলে মোটামুটি স্প্রিং এর কথাবার্তা কাহিনী আপনারা মোটামুটি বুঝে ফেলছেন। ঠিক আছে, ওকে, সামনে যাই। এখানে কিছু কথাবার্তা বলা হয়েছে, বাংলা কথা। কখন ঋণাত্মক হবে, কখন ধনাত্মক হবে? যদি আসলে x1 এর ভ্যালু x2 এর চাইতে ছোট হয়, ঠিক আছে, তখন স্প্রিং এর উপর ঋণাত্মক কাজ হবে। এই ধরনের কথাবার্তা এখানে বলে দিছে। এক্ষেত্রে f অফ s ইকুয়ালস টু মাইনাস কে এক্স হবে, এবং w সমান কি হবে? w সমান আসবে হচ্ছে মাইনাস অফ হাফ কে এক্স স্কোয়ার। এইটা অলরেডি আমরা দেখছি, অলরেডি আমরা এই জিনিসপত্র দেখে আসছি। ঠিক আছে, ওকে, আসি এমসিকিউ সলভ করি। দুই একটা এমসিকিউ সলভ করি, জলদি ঝটপট চটপট আমাকে অ্যান্সার দিয়ে ফেলো। এরপরে দেখি এক আধটা ম্যাথ করতে পারি কিনা স্প্রিং রিলেটেড। ঠিক আছে, দুই তিনটা এমসিকিউ আছে, দুই তিনটা সহজ সরল এমসিকিউ আছে। 100 নিউটন পার সেন্টিমিটার, 100 নিউটন পার সেন্টিমিটার মানে হচ্ছে যে ওই স্প্রিংটার 1 সেন্টিমিটার প্রসারণ ঘটার জন্য 100 নিউটনের ফোর্স দিতে হবে। 1 সেন্টিমিটার প্রসারণের জন্য 100 নিউটন ফোর্স দেওয়া লাগবে। আচ্ছা, সবাই অ্যান্সার করতেছে এ, কেউ কেউ আবার বিও বলতেছে, সিও বলতেছে, অনেকে অনেক কিছু বলতেছে। এত মাল্টি ভ্যারাইটির অ্যান্সার আসার কথা ছিল না, বেশিরভাগ মানুষজন এ বলতেছে, তার মানে হয়তো এ হবে। কোন একটা স্প্রিংকে 5 নিউটন বল দ্বারা টান দিলে
তাইলে এটা হচ্ছে বাহ্যিক বল দিয়ে দেওয়া আছে, এফ অফ বাহ্যিক বল, ঠিক আছে। 10 মিটার প্রসারিত করা হইলো, 10 মিটার প্রসারিত করা হয়েছে, অনেক প্রসারিত করে ফেলছে ভাই, এত প্রসারণ ঘটে নাকি? আচ্ছা, স্প্রিং ধ্রুবক কত হবে? স্প্রিং ধ্রুবক কত হবে আপনি বাইর করেন, কে সমান সমান আপনি ছোটবেলায় পাইছেন এফ ডিভাইডেড বাই এক্স, তাইলে এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু হচ্ছে 5 নিউটন, 5 ডিভাইডেড বাই হচ্ছে 10, দ্যাট মিনস 0.5 নিউটন পার মিটার। আমাদের অ্যান্সার আসবে এইটা, 0.5 নিউটন পার মিটার। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, সামনে গেলাম, 0.5 নিউটন পার মিটার। আচ্ছা, একটি স্প্রিংকে প্রসারিত করা হলে, একটা স্প্রিংকে প্রসারিত করা হলে এর বিভব শক্তি অর্জন করে, প্রত্যয়ন বল লাভ করে, স্থিতিস্থাপক সীমার মধ্যেও স্থায়ীভাবে বিকৃত হয়, স্থিতিস্থাপক সীমার মধ্যে স্থায়ীভাবে বিকৃত হয়। তো এই জিনিসটা আসলে ঘটে না, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে ওর আসলে বিকৃতি কখনো ঘটবে না, নাহলে তো এটা কি স্থিতিস্থাপক সীমা আমরা বলতে পারতেছি না। স্থিতিস্থাপক সীমার মধ্যে বিকৃতি ঘটে না, সরি, 3 নাম্বারটা হবে না। অবভিয়াসলি প্রথমটা কারেক্ট, বিভব শক্তি অর্জন করে, 2 নাম্বারটাও কারেক্ট। এটা কি করে, প্রত্যয়ন বল লাভ করে, তার মানে উপরের 1 এবং 2, বি নাম্বারটা হবে অ্যান্সার, 3 নাম্বারটা হবে না, সি নাম্বারটা হবে না, এ নাম্বারটা রাইট, মানে বি নাম্বারটা বা 2 নাম্বারটাও রাইট। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, দুইটাই 1 নাম্বার হয়ে গেছে। ঠিক আছে, সবই আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে স্থায়ীভাবে বিকৃত হবে না, বুঝতে পারছি? ওকে, কারণ স্থিতিস্থাপক সীমার মধ্যে বিকৃত হবে না, স্থায়ীভাবে বিকৃত হবে না, স্থিতিস্থাপক সীমার ভিতরে স্থায়ীভাবে বিকৃত হবে না। স্থিতিস্থাপক সীমা মানে হচ্ছে অতটুকু সীমা যতটুকুর ভিতরে কোনো একটা ফোর্স এবং প্রত্যয়নী বল, এই দুইটার মান সমান। 3-4টা চ্যাপ্টার একসাথে পড়াইতেছি আমার লাগতেছে, ইন্টিগ্রেশন পড়াইলাম, স্থিতিস্থাপকতা পড়াইতেছি, স্প্রিং পড়াইছি। তাহলে স্থিতিস্থাপকতা বৈশিষ্ট্যটাই হচ্ছে স্থিতিস্থাপক সীমার ভিতরে, সরি, স্থিতিস্থাপক সীমার ভিতরে, স্থিতিস্থাপক সীমার ভিতরে সচরাচর বিকৃতি হয় না। স্থিতিস্থাপক সীমার ভিতরে কি হয় না? সচরাচর বিকৃতি হয় না। ক্লাস নোট লিখিস তোরা সবাই, সুন্দর করে ক্লাস নোট লিখিস। সচরাচর বিকৃতি হয় না, মনে রাখেন সবাই, এই জন্যই ওইটার নাম স্থিতিস্থাপক সীমা। এই রিলেটেড পড়ালেখা আছে আমাদের চ্যাপ্টার নাম্বার 7, চ্যাপ্টার নাম্বার 7। ওরে বাবা, একজন আসছে এখানে দাঁড়ায়, সে আমাকে জিজ্ঞেস করে প্রত্যয়নী বল কি, প্রত্যয়নী বল কি। ঠিক আছে, স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ হলে একটা স্প্রিং এর ভ্যালু একটাই, একটা স্প্রিং এর ভ্যালু, স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু একটাই। ঠিক আছে, ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, বুঝতে পারলাম। ওকে ফাইন, এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, আসেন আমরা একটা ম্যাথ সলভ করি। দিস প্রবাবলি আওয়ার লাস্ট ম্যাথ। ঠিক আছে, কই থেকে মানুষজন চলে আসে। পীড়ন কি? পীড়ন কি আজকের ক্লাসের টপিক রে বেটা? পীড়ন কি আজকের ক্লাসের টপিক? একজন চুম্বক নিয়ে কমেন্ট করে যাচ্ছে। ধরো যে কোনো একটা রাবার ব্যান্ড, ফারদিন, যে কোনো একটা রাবার ব্যান্ডকে তুমি যদি অল্প টান দাও, টান দিয়ে যদি ছেড়ে দাও, রাবার ব্যান্ডটা আবার তার আগের জায়গায় ফেরত আসে। তো এই যে টান দিছো এবং টান দিয়ে ছেড়ে দিছো, টান দিয়ে অল্প টান দিয়ে ছেড়ে দিচ্ছি, কেন অল্প টান দিয়ে ছেড়ে দিচ্ছি? কারণ ওই যে আমরা বলছি যে স্থিতিস্থাপক সীমার ভিতরে, আমরা কার ভিতরে বলছি? আমরা বলছি হচ্ছে স্থিতিস্থাপক সীমার ভিতরে। সো স্থিতিস্থাপক সীমা মানে হচ্ছে অতটুকু ফোর্স যতটুকু ফোর্সকে রিস্টোর করা পসিবল, এই জন্যই ওটার নাম দিছি রিস্টোরিং ফোর্স বা প্রত্যায়নী বল। প্রত্যায়নী বল মানে এই স্থিতিস্থাপক সীমার ভিতরে কি হবে জানোস? স্থিতিস্থাপক সীমার ভিতরে, স্থিতিস্থাপক সীমার ভিতরে এখানে এফ ইজ ইকুয়ালস টু এফ এস হবে, মানে মডিউলাস দুইটা সমান, মান দুইটা সমান। এফ ইজ ইকুয়ালস টু এফ এস, মান দুইটা সমান। এই স্থিতিস্থাপকতার পীড়নের মধ্যে সম্পর্ক আজকে দরকার নাই, পীড়ন এক জিনিস,
স্থিতিস্থাপকতা পীড়নের পরের জিনিস, এগুলো পরে গিয়ে বুঝিস, ঠিক আছে? আমি জাস্ট এটা বলা লাগে বলে বলে দিলাম। ফারদিন, বুঝতে পারছিস? স্থিতিস্থাপক সীমার ভেতরে বাহ্যিক বল আর প্রত্যায়নী বলের মান একই সমান, তাইলে বস্তুটা যদ্দূর পর্যন্ত, স্প্রিংটা যদ্দূর পর্যন্ত প্রসারিত হবে, স্প্রিংটা আবার তদ্দূর পর্যন্ত সংকুচিত হয়ে যাবে, সংকোচন প্রসারণের পরিমাণ ঠিক থাকবে। সো এই জন্য স্থিতিস্থাপক সীমার ভিতরে কোনো স্প্রিং এর স্থায়ীভাবে বিকৃতি হয় না, ঠিক আছে? ওকে, ক্লাস 10 এর পড়া, তাও তোরা জিজ্ঞেস করস কেন? আমি কি করব? ক্লাস 10 এর পর আমি কি তোদেরকে শখ করে পড়াইতে চাই নাকি? আচ্ছা, 2.8 কেজি ভরের একটা ব্লককে 1020 নিউটন পার মিটার, দ্যাট মিনস এইখানে একটা কে এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, ওখানে একটা এম এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, স্প্রিং এর সাথে আটকানো হলো। স্প্রিংটিকে 2.5 সেন্টিমিটার সংকুচিত করা হলো এবং ব্লকটিকে স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া হলো। তলটি যদি ঘর্ষণবিহীন হয়, ভালো কথা বলছে, তলটা ঘর্ষণবিহীন, আলহামদুলিল্লাহ, তলটা যদি ঘর্ষণবিহীন হয় তাহলে সাম্যাবস্থান থেকে x=0 অতিক্রম করার সময় ব্লকটির বেগ কত হবে? তো এখান থেকে দেখেন আপনি কি লিখবেন, আপনি লিখবেন হচ্ছে স্প্রিং এ সঞ্চিত শক্তি। কি লিখবো বাচ্চা লোক? স্প্রিং এ সঞ্চিত শক্তি। স্প্রিং এ কিছুটা শক্তি সঞ্চিত হয়েছে, এই শক্তিটা ওর কৃত কাজের সমান এবং এই শক্তিটাই সঞ্চিত আছে স্প্রিং এর পটেনশিয়াল এনার্জি আকারে। এই শক্তিটাই সঞ্চিত আছে স্প্রিং এর পটেনশিয়াল এনার্জি আকারে। তাহলে এই পটেনশিয়াল এনার্জির ভ্যালু কি হবে? পটেনশিয়াল এনার্জির ভ্যালু হবে হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। পটেনশিয়াল এনার্জির ভ্যালু কি পাইলাম? হাফ কে এক্স স্কোয়ার। আচ্ছা, খুব ভালো কথা। এখন যখনই সাম্যাবস্থান থেকে ছেড়ে দিছি, সাম্যাবস্থান থেকে যখনই ছেড়ে দেওয়া হয়েছে, সাম্যাবস্থান থেকে ছাড়া হয় না, ওকে সংকুচিত করে ছেড়ে দিছি। তো কোশ্চেনটা এখানে ভুল হয়েছে, কোশ্চেনটা এখানে একটু ভুল হয়েছে। সাম্যাবস্থান থেকে x=0 অতিক্রম করার, সাম্যাবস্থান, সাম্যাবস্থান অতিক্রম করার সময়, বেসিক্যালি কথাটা এখানে হওয়া উচিত হচ্ছে সাম্যাবস্থান অতিক্রম করার সময়, থেকে কথাটা থাকবে না, থেকে কথাটা থাকবে না, সাম্যাবস্থান। সাম্যাবস্থান মানে কি? সাম্যাবস্থান মানে হচ্ছে x=0। সো x=0 অতিক্রম করার সময় ব্লকটির বেগ কত হবে? সো স্প্রিংটাকে যখন ছেড়ে দেওয়া হবে, স্প্রিং এর বিভব শক্তি কোথায় কনভার্টেড হবে? স্প্রিং এর বিভব শক্তি কনভার্টেড হয়ে যাবে গতি শক্তিতে। তো সুতরাং কনভার্টেড গতিশক্তির ইকুয়েশন আমরা সবাই জানি, ছোটবেলার শিক্ষা। গতি শক্তি সমান আমরা কি জানি? গতি শক্তি ই কে ইকুয়ালস টু কি? ই কে ইকুয়ালস টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। খুব ভালো কথা। তাইলে এখান থেকে যেহেতু আপনাকে সাম্যাবস্থান অতিক্রম করার কথা বলছে, সাম্যাবস্থান অতিক্রম করার কথা বলছে, সুতরাং আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। আচ্ছা, এক্স এর ভ্যালুটা সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে এক্স এর ভ্যালুটাকে আমি মিটারে নিয়ে যাই। সো এক্স এর ভ্যালু আসবে 2.5 ইন্টু 10⁻² মিটার। আচ্ছা, এম এর ভ্যালু জানি, ভি এর ভ্যালু জানি, আমরা কাটাকাটি করে ফেলি হাফ গুলাকে। সো এই হাফের সাথে এই হাফ কাটা চলে গেল, হাফ দুইটাকে কাটাকাটি হয়ে যাওয়ার পরে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি আসে? ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আসে হচ্ছে কে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এম, বা এইখান থেকে, ভি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো? রুট ওভার কি লেখা যাবে? রুট ওভার লেখা যাবে কে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এম। দেয়ারফর এখান থেকে একটা ছোট্ট পেজ নিয়ে নিচ্ছি, ছোট একটা পেজ নিয়ে নেই। পেজ নিয়ে, আচ্ছা পেজ নেওয়া লাগবে না বোধহয়, এইটুকুর মধ্যে যদি সারায় ফেলতে পারি, যে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা সবকিছুর ভ্যালু গুলো বসায় দিব। তাহলে কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে 1020 ইন্টু, এটার ভ্যালু কত আসছিল? এটার ভ্যালু আসছিল 2.5 ইন্টু 10⁻², 2.5 ইন্টু 10⁻², 2.5 ইন্টু 10⁻² মিটার, একক লিখি নাই, স্কোয়ার ডিভাইডেড বাই, নিচে কি দিয়ে ভাগ করব? নিচে হচ্ছে এম দিয়ে ভাগ করব। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 2.8। ওকে,
তাহলে খেয়াল করি সবাই অ্যান্সার দিয়ে ফেলতেছিস তোরা, ভেরি গুড ভেরি গুড। 1020 ইন্টু 2.5 ইন্টু 10⁻⁻², এই টোটালটাকে করব আমরা স্কয়ার, ডিভাইডেড বাই কি করব, ডিভাইডেড বাই করব হচ্ছে 2.8, করলে আসে এত। এটাকে কি করব, এইটাকে করব হচ্ছে বর্গমূল, বর্গমূল করলে কত আসে, বর্গমূল করলে আসে হচ্ছে 0.477, 0.477। ভেরি গুড ভেরি গুড, শাবাশ। তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশনটা লাস্ট লাইনটা এটা লিখে দেই যে ভেলোসিটি ভি ইকুয়ালস টু হচ্ছে 0.477 মিটার পার সেকেন্ড। অ্যান্সার বুঝতে পারছি বাচ্চা লোক, 0.477 মিটার পার সেকেন্ড, এই হচ্ছে আমাদের সাম্যাবস্থান অতিক্রমকালে বেগের মান, সাম্যাবস্থান অতিক্রমকালে বেগের মান। ফাতেমা, দেওয়ান, বাইজিদ, শ্যামল, ফাহাদ তালুকদার, আছি তো ভাইয়া। ক্লাসের আমরা একদম শেষ প্রান্তে পৌঁছায় গেছি, যদিও ক্লাসের একদম শেষ প্রান্তে পৌঁছায় গেছি। তো দেখি এর পরে এই পৃষ্ঠাটা দরকার নাই, এই পৃষ্ঠাটা দরকার ছিল না। আচ্ছা ফাইন, এটা কেটে দিব আর কি। এখানে একটা ভালো কথা বলছে, এখানে একটা ভালো কথা বলছে। আগের প্রথম যে অঙ্কটা আমরা দেখছিলাম ওই অঙ্কটায় কি বলা ছিল, তলটি যদি কি হয়, তলটি যদি ঘর্ষণ বিহীন হয়, তলটি যদি ঘর্ষণ বিহীন হয়, ঠিক আছে, তো তলটাকে ঘর্ষণ বিহীন না করে এই জায়গায় কি বলে দিল, যদি 4 নিউটন মানের একটা ধ্রুব ঘর্ষণ বল, 4 নিউটন মানের একটা ধ্রুব ঘর্ষণ বল কি করছে, একটা ধ্রুব ঘর্ষণ বল গতিকে বাধা দান করে, তাহলে ব্লকটি সাম্যাবস্থান যখন অতিক্রম করে তখনকার বেগ কত, সাম্যাবস্থান অতিক্রম করছে যখন, তখন এটার বেগ কত, এটা বাইর করতে বলছে। তো একটা মজার অঙ্ক, ছোট্ট অঙ্ক, ভালো অঙ্ক, থেকে গেল তোমাদের জন্য হোমওয়ার্ক। বাসায় কিরকম পড়ালেখা করছো আমাকে একটু জানাবে, ঠিক আছে? তো এই মজার অঙ্কটা, মজার অঙ্কটা সলভ করে ফেলবে, মজার অঙ্কটা সলভ করে আমাকে ক্লাসের আগেই, নেক্সট ক্লাসের আগেই ইনশাল্লাহ, এটা কি মিউএস ঘর্ষণ সহগ নাকি, না এটা ঘর্ষণ বল দিয়ে দেওয়া আছে, এটা ডিরেক্ট ঘর্ষণ বল দিয়ে দেওয়া আছে, অন্য কোনো কিছু না। বাইজিদ আল নোমান কি বললা, গতিকে বাধা দান করে, তাহলে ব্লকটি যখন সাম্যাবস্থান অতিক্রম করবে, যখন সংকুচিত করা ছিল তখন পুরোটাই বিভব শক্তি ছিল, যখন ছেড়ে দিছি, যখন ছেড়ে দিছি তখন কি হয়েছে, তখন বিভব শক্তি গতি শক্তিতেও কনভার্ট হয়েছে, আবার ঘর্ষণ বলের কারণেও কিছুটা শক্তি লস হয়েছে। তো এই যে বিভব, অঙ্কের সলিউশন বইলেই দিলাম, অঙ্ক আর হোমওয়ার্ক দিয়ে লাভ কি হইলো, এনে সলভই করে দিলাম যে ওই যে বিভব শক্তি সঞ্চিত হয়েছিল, ওই বিভব শক্তি এখন দুইটা কাজে ব্যয় হবে। দুইটা কাজ কি কি, একটা হচ্ছে ওর গতি শক্তি, আর 2 নম্বরটা হচ্ছে এই ঘর্ষণ বলের মানকে অতিক্রম করতে। সো এই ঘর্ষণ বলের মানকে অতিক্রম করার জন্যও সময় মানে কাজ করতে হবে, আবার গতি শক্তিতেও যাইতে হবে, ওখানেও কাজ করতে হবে। তার মানে আলটিমেটলি জিনিসটা এই আসবে, আমি বইলেই দিলাম যে পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস ফ্রিকশনাল ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। যা বলে দিছি, যা করে নে, করে নে, যা অঙ্ক করে নে, খুব খুশি থাক, খুব খুশি থাক, ঠিক আছে? এভরিওয়ান আসসালামু আলাইকুম, আজকের মতো ক্লাসটা শেষ করছি এখানেই, ইনশাল্লাহ আশা করছি নেক্সট দিন তোমাদের সবার সাথে আবারও এরকম একটা চমৎকার ক্লাসে দেখা হবে। এবং আজকের ক্লাসটা নিয়ে আমি অনেক হ্যাপি ফিল করছি। তোমাদের কি অবস্থা, তোমাদের মনের অবস্থাটা কি, এটা একটু আমাকে জানায়ও। আর যারা যারা গুড বাই বলে বেল হয়ে গেছে ক্লাস থেকে, ওদের জন্য এই লেখাটা মুছেও দিলাম। যারা ক্লাসের লাস্ট পর্যন্ত থাকবে না তারা তো জানবেই না যে আমি যে এখানে আসলে একটা হিন্টস দিয়ে গেছিলাম, ঠিক আছে? এভরিওয়ান আসসালামু আলাইকুম, আজকের